নির্ঝর খামটা খুলে তার থেকে বের করল একটা সাদা রঙের পুরু কাগজের আয়তাকার টুকরো। তাতে 5টা বাক্য লেখা। তিনে নেত্র নিদ্রা গেল, 7 সমুদ্রের পালা এলো, অষ্টবসু হিংস্র অতি, নবগ্রহের কি দুর্মতি, সামলে থেকো বায়ুপতি। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা ভগবান নিদ্রা গিয়েছেন। তাহলে শুরু করা যাক। দিনটা ছিল রবিবার। সংবেদ আর নির্ঝর ব্রেকফাস্ট সেরে সোফায় বসে চা খাচ্ছে। সবে বইমেলা শেষ হয়েছে, নির্ঝরের হাতে অখণ্ড অবসর। তাই কিছুদিন ধরে ক্রমাগত সংবেদের কাছে ঘ্যান ঘ্যান করে যাচ্ছিলেন কয়েকদিন ছুটি নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার জন্য। চাপে পড়ে বাধ্য হয়ে দিন 5 ছুটি নিয়েছে সংবেদ। ডেস্টিনেশন পুরী। রবিবার রাতে ট্রেনে রওনা হয়ে শুক্রবার ফেরা। দুজনেই বেশ খোশ মেজাজে চায়ে চুমুক দিতে দিতে গল্প করছে। তাই নাকি? নির্ঝর সেনগুপ্ত একজন থ্রিলার লেখক। বাংলা সাহিত্য জগতে তাঁর সগর্ব পদচারণা। সংবেদ চ্যাটার্জি একজন সম্পাদক ও সমালোচক। তবে লেখালেখিও নেহাত কম নেই তার। পেশায় একটি বেসরকারি অফিসের চাকুরে সে। বইপাড়ার এক বিখ্যাত প্রকাশকের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিতে কলকাতার বাইরে গিয়ে এক মর্মান্তিক ঘটনার সম্মুখীন হন নির্ঝর ও সংবেদ সহ 2 বাংলার আরও কয়েকজন লেখক। খুন হন একজন বর্ষিয়ান লেখক এবং অবশ্যম্ভাবী খুনিও বইপাড়া ঘনিষ্ঠ কেউ বা কারা। ঘটনাক্রমে থ্রিলার লেখক নির্ঝর বনে গেলেন গোয়েন্দা। বুদ্ধি ও যোগাযোগকে হাতিয়ার করে সমাধান করলেন সেই রহস্যের। সেই শুরু। তারপর থেকে একের পর এক রহস্যের জট ছাড়াতে ছাড়াতে থ্রিলার লেখক কখন যেন নিজেই হয়ে উঠলেন রহস্যভেদী। প্রতি ক্ষেত্রেই সংবেদ তাঁর সঙ্গী। এই সংবেদ আর নির্ঝর পুরী যাবে ঠিক করেছে। আজই বেরোনো। শেষ মুহূর্তের কিছু কেনাকাটা এখনো বাকি, তাই বেলার দিকে একটু বেরোনোরও ইচ্ছে আছে দুজনের। ঠিক এই সময় বেল বাজল নির্ঝরের দরজায়। সংবেদের চা খাওয়া প্রায় শেষ, তাই সেই উঠল। দরজায় দাঁড়িয়ে একজন মাঝারি উচ্চতার ভদ্রলোক, মাথায় অল্প টাক, চেহারায় এবং মুখে বেশ পোড় খাওয়া ভাব। পরনে সাদা হাফ শার্টের ওপর কালো কার্ডিগান আর কালো প্যান্ট। সংবেদকে দেখে 2 হাত জোড় করে বললেন, নমস্কার, নির্ঝরবাবু? সংবেদ মাথা নেড়ে বলল, না না, আমি না, উনি। এই বলে আঙুল দেখালো ভেতরে সোফায় বসা নির্ঝরের দিকে। ভদ্রলোক বাইরে থেকে একটু উঁকি মেরে নির্ঝরের দিকে তাকিয়ে বললেন, ভেতরে আসতে পারি? নির্ঝর হাত থেকে চায়ের কাপ টেবিলে রেখে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, আসুন না। ভদ্রলোক ভেতরে এলেন। সংবেদ দরজা বন্ধ করে ঘুরে দেখল তিনি নির্ঝরের মুখোমুখি সোফায় বসেছেন। ও গিয়ে নির্ঝরের পাশে তার আগের জায়গায় বসল। নির্ঝর ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন, আপনি কি কোনো পাবলিশারের অফিস থেকে এসেছেন? না, আমি আসলে ব্যাপারটা একটু খুলে বলি। আপনি বায়ু কনস্ট্রাকশনসের নাম শুনেছেন? বায়ু কনস্ট্রাকশনস মানে 1 বছর আগে যে শুকতারা বলে বিল্ডিংটা ভেঙে পড়লো, তার প্রমোটিং কোম্পানি তো? আমার কাছে কি মনে করে? আমাকে একটু সময় দিন প্লিজ। আমি জানি আমরা অন্যায় করে ফেলেছি, কিন্তু আদালতেও তো আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকে। নমস্কার, আমার নাম সোমনাথ কর। আমি গত 10 বছর বায়ু কনস্ট্রাকশনসের সঙ্গে যুক্ত। ওটা আমার শুধু কর্মক্ষেত্র না, আমার আরেকটা বাড়ি। বায়ুর মালিক মিস্টার প্রশান্ত সেন অত্যন্ত ধূর্ত মানুষ।
নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতেন না। আমাকে ভরসা করতেন কারণ উনি জানতেন যে আমি কোনোদিন ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। সরকারের আবাস প্রকল্পের টেন্ডার উনি কিভাবে পেয়েছিলেন সেটা আমিও জানি না। সম্ভবত উনি কোনো চেনা মানুষের মাধ্যমে এটা পেয়েছিলেন। কিন্তু শুকতারা যখন তৈরি হচ্ছে তখন আমি খেয়াল করি যে গুণমানে কম্প্রোমাইজ হচ্ছে। যে ক্যাটাগরির জিনিস দিয়ে অন্য কাজ হয় এখানে তার চেয়ে অনেক কম দামি জিনিস দেওয়া হচ্ছে। আমি স্যারকে জিজ্ঞেস করি, কিন্তু স্যারের কথা শুনে বুঝলাম উনি সবই জানেন। তখন থেকেই আমি জানতাম যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। কিন্তু যতই গাল ভরা নাম থাকুক না কেন, আসলে যা করতো তাই চুপ করে যেতে বাধ্য হয়েছি। নির্ঝর একটু উসখুস করছিলেন। দুবার দেওয়ালের ঘড়ির দিকে তাকালেন, তারপর বললেন, তা আমার কাছে কেন এসেছেন? আপনার স্যার তো গা ঢাকা দিয়েছেন, এখন কি আমাকে দিয়ে তাঁর আত্মজীবনী লেখাতে চান নাকি? স্যার, গত বৃহস্পতিবার খুন হয়েছেন নির্ঝরবাবু। কি? আপনি জানতেন মিস্টার সেন কোথায় ছিলেন? জানতাম বই কি, আমিই শুধু জানতাম। শুকতারা ভেঙে পড়ার পর প্রায় 100 মানুষের প্রাণহানির দায় এসে পড়েছিল স্যারের ওপর। জেলে ছিলেন অনেকদিন, কিন্তু মিস্টার সেনের মা অসুস্থ হয়ে পড়ায় প্যারোলে মাস 3 আগে উনি ছাড়া পান মাত্র 7 দিনের জন্য। মাকে দেখতে হসপিটালে যাওয়ার পথে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়। মাকে আর দেখতে পাননি উনি। সেদিনই ওর মাও মারা যান। মিস্টার সেনের বদ্ধমূল বিশ্বাস হয়েছিল যে কেউ ওকে মারার চেষ্টা করছে। জেলের মধ্যেও তিনি খুন হয়ে যেতে পারেন, তাই পালাতে চাইছিলেন। আমাকে বললেন সাহায্য করতে। সত্যি বলতে আমিও চেয়েছিলাম শাস্তি পাক লোকটা, কিন্তু এত বছর কাজ করছি তো পারলাম না মুখ ফেরাতে, জানেন। মানে আমি ব্যবস্থা করেছিলাম একটা ছোটোখাটো হোটেলে ওর থাকার। বলা ভালো, গা ঢাকা দেওয়ার জন্য, যতদিন না ওর বিদেশে যাওয়ার সব ব্যবস্থা পাকা হয়। মিডিয়ার দৌলতে ওর মুখটা পাবলিকের চেনা হয়ে গিয়েছিল। কাজেই পাবলিকের স্মৃতি একটু ম্লান না হওয়া পর্যন্ত স্যারকে গা ঢাকা দিয়ে থাকার পরামর্শটা কিন্তু আমিই দিয়েছিলাম। তাছাড়া অ্যাক্সিডেন্টে উনি আহত হয়েছিলেন। উনি গত 3 মাস ওই হোটেলেই ছিলেন, কিন্তু কয়েকদিন আগে কেউ বা কারা ওকে হোটেলের ঘরেই খুন করেছে। কিন্তু এরকম কোনো সংবাদ তো কোনো চ্যানেলে অথবা খবরের কাগজে দেখলাম না। বেরোতে দিইনি নির্ঝরবাবু। বিশ্বাস করুন, এসব খবর জানাজানি হয়ে গেলে আমাদের মতো কোম্পানির আরও 200 কর্মীর ভাত মারা যাবে। বাজারে কোম্পানির দেনা কয়েকশো কোটি টাকা, রাতারাতি বিকিয়ে যাবে কোম্পানিটা। তাছাড়া মিস্টার সেনকে পালাতে সাহায্য করার জন্য পুলিশ আমাকেও ছাড়বে না। তা আমার কাছে কি মনে করে? স্যারের হত্যাকারীকে খুঁজে দিন নির্ঝরবাবু, নইলে হয়তো এরপরে আমার পালা। কোম্পানির সব কিছু আমাকে দিয়ে করাতেন তো স্যার। শুকতারা যে আজ বাদে কাল ভেঙে পড়বে সেটা আমিও জানতাম। শুকতারা ছিল রাস্তায় বাস করা গৃহহীন মানুষদের জন্য সরকারের বিনে পয়সার বাসস্থান। পরপর অনেকগুলো প্রজেক্ট হওয়ার কথা ছিল, হয়েও যেত যদি না শুকতারা এত তাড়াতাড়ি ভেঙে পড়ত। সরকারি টাকা আত্মসাৎ করা ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না মিস্টার সেনের। কতগুলো ভিখিরির প্রাণের দাম মিস্টার সেনের কাছে কানা করিও নয়। আপনাকে আমি কি বলি ভেবে পাচ্ছি না সোমনাথবাবু। এত নিম্ন মানসিকতার একজন মানুষের খুনের তদন্ত করতে বলছেন আমাকে। যেই কাজটা করে থাকুক না কেন, সে সমাজ সংস্কার করেছে, তাকে পুরস্কার দেওয়া উচিত। দয়া করুন নির্ঝরবাবু, আপনি আপনি আমার একমাত্র ভরসা। নিজে ফেসে যাওয়ার ভয়ে পুলিশে খবর দিতে পারছেন না সেটা বুঝলাম, কিন্তু আমি যদি খুনিকে ধরতে পারি তাহলে তো পুলিশের হাতে তাকে তুলে দিতেই হবে। তখন কি করবেন? আপনি সেটা নিয়ে চিন্তা করবেন না নির্ঝরবাবু। খুনি ধরা পড়লে অন্তত আমার আর প্রাণের ভয় থাকবে না। তখন আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা, মিস্টার সেনের বাড়িতে কে কে আছেন? আগে ম্যাডাম আছেন, আর ওর মেয়ে বিদেশে পড়াশুনো করে। নির্ঝর অসহায় চোখে একবার তাকালেন সংবেদের দিকে। সংবেদ বুঝতেই পারছিল বেড়াতে যাওয়াটা হয়তো এবারকার মতো হবে না, তাই সে মৃদু হাসল নির্ঝরের দিকে তাকিয়ে। সংবেদ রাগ করেনি দেখে নির্ঝর একটু আশ্বস্ত হলেন। সোমনাথবাবু, আপনি আপনাদের অফিস ও মিস্টার সেনের বাড়ির ঠিকানা দিয়ে যান, সঙ্গে আপনার ফোন নাম্বারটাও। আমি আজ ধরুন ওই 6টা নাগাদ মিস্টার সেনের বাড়িতে যাব। একবার মিস্টার সেনের স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। আপনি ওকে একটু জানিয়ে রাখবেন। তারপর আপনি আমাকে নিয়ে যাবেন সেই হোটেলে যেখানে মিস্টার সেন গত 3 মাস থাকছিলেন, ঠিক আছে? শুধু একটাই রিকোয়েস্ট,
আমি যে আপনাকে এই দায়িত্বটা দিয়েছি এটা মিসেস সেনকে প্লিজ বলবেন না। কোম্পানির লোন যে ব্যাংকে, সেই ব্যাংক থেকে তদন্তের জন্য আপনাকে পাঠিয়েছে। মানে মিসেস সেনকে আমি এটাই বলবো। আপনিও যদি ঠিক আছে, আরেকটা কথা, মিসেস সেনের সঙ্গে কথা বলার সময় আপনার থাকার দরকার নেই। আচ্ছা বেশ, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ নির্ঝরবাবু। সোমনাথ কর সব ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি লিখে দিয়ে বিদায় নিলেন। তিনি বেরিয়ে যাওয়ার পর নির্ঝর সংবেদকে বললেন, ঘটনাটা নিয়ে আমারও কৌতূহল কম নয় সংবেদ। লোকটাকে মুখে যাই বলি না কেন, খুনির পরিচয় আমাকে জানতেই হবে। কারণ মিস্টার সেনের মতো রাঘব বোয়ালদের পিছনে সাধারণত অনেক বড় বড় ভরসার হাত থাকে। এত গভীর জলের মাছকে শিকার করতে পারে যে শিকারী, সেও খুব সহজ লোক নয়। তাছাড়া যত বড় অপরাধী হোক না কেন, তাকে শাস্তি দেওয়ার অধিকার শুধু আইনেরই আছে। সাধারণ মানুষ যদি আইন হাতে তুলে নেয় তাহলে মাৎসন্যায় ঘটবে। তবে আফসোস একটাই, পুরী যাওয়াটা কি জানেন নির্ঝরদা, বেড়াতে যাওয়া হলো না বটে, কিন্তু শুধু ছুটিটা নেওয়ার জন্যই এই কেসটাতে আপনার সঙ্গে কয়েকদিন হলেও থাকতে পারবো, এটা ভেবেই ভালো লাগছে। কিন্তু একটা কথা জিজ্ঞেস করব, আপনি মিসেস সেনের সঙ্গে কথা বলার সময় সোমনাথবাবুকে থাকতে কেন বারণ করলাম তাই তো? আমি মিসেস সেনের কাছ থেকে পুরোটা নতুন করে শুনতে চাই, দেখব দুজনে একই কথা বলেন কিনা। আসলে কর্মচারীরা মালিক সম্পর্কে এমন অনেক কিছু জানে যা তার বাড়ির লোকের পক্ষে জানা সম্ভব হয় না। আবার বাড়ির লোকের কাছে সেই একই লোক অন্য ভূমিকায় অবতীর্ণ হয়। মনুষ্য চরিত্র সংবেদ পৃথিবীর 10ম আশ্চর্যের একটি হওয়া উচিত, বুঝলে? বিকেল 5টা নাগাদ দুজনে বাড়ি থেকে বেরোলো। সংবেদের বাইকে করে গোলপার্কের কাছে মিস্টার সেনের প্রাসাদোপম বাড়িতে যখন পৌঁছলো, তখন প্রায় 6টা বাজতে 10 মিনিট বাকি। বাড়ির গেটে একজন উর্দি পরিহিত দ্বাররক্ষক মোতায়েন আছে। তাকে নির্ঝর নিজের নাম বলতেই সে গেট খুলে দিল। অর্থাৎ সোমনাথ মিসেস সেনকে বলে সব ব্যবস্থা করে রেখেছেন। সদর দরজা পার হয়ে কেয়ারি করা ফুল গাছের মাঝখান দিয়ে বাড়িতে ঢুকলো ওরা। বৈঠকখানার সোফায় বসতেই 1.5 ইঞ্চি ডুবে গেল ওরা। অত্যন্ত দামি সব আসবাব আর শো পিসে সাজানো পুরো ঘরটা। দেওয়ালে দামি ওয়ালপেপার। দেখছিস সংবেদ, মানুষের প্রাণের মূল্যে নিজের জীবন সাজিয়েছে মর্কটটা। মিনিট 10 কাটল। ইতিমধ্যে একটি মেয়ে এসে সামনে টেবিলে টিপটে চা, 2টো কাপ ডিশ আর 1 প্লেট নানা ধরনের নোনতা মিষ্টি স্ন্যাক্স দিয়ে গেছে। চা ঢালতেই যাচ্ছিল সে, কিন্তু নির্ঝর বলল, থাক, এখন লাগবে না। মিসেস সেন ঘরে ঢুকলেন 14 মিনিটের মাথায়। এই বয়সেও তার ঝকঝকে ত্বক দৃষ্টি আকর্ষণ করে। পরনে হালকা পশমিনা হাউসকোট। আভরণ বলতে কানে 2টো ছোট ছোট হীরের দুল আর বাঁ হাতের মণিবন্ধে একটা রূপোলি ঘড়ি। নির্ঝর আর সংবেদ উঠে দাঁড়ালো। মিসেস সেন হাত জোড় করে নমস্কার করে বললেন, আরে বসুন বসুন। এ কি, আপনারা চা নেননি কেন? সাবু, সাবু, চা ঢেলে দিয়ে যাও। মিসেস সেনের ডাক শুনে সেই আগের মেয়েটি কোত্থেকে যেন দৌড়ে এলো। তারপর টিপট থেকে চা ঢালতে যেতেই নির্ঝর গম্ভীর গলায় বলে উঠল, এসব লৌকিকতা পরে হবে মিসেস সেন, আগে আমরা যে জন্য এসেছি সেই কথাটা হয়ে যাক। সাবু নামক মেয়েটি থমকে গিয়ে মিসেস সেনের দিকে তাকালো। উনি চোখের ইশারায় তাকে চলে যেতে বললেন। হ্যাঁ বলুন, কি জানতে চান? নির্ঝর একটু এগিয়ে বসল। এত আরামদায়ক আসনে বসার অভ্যেস নেই তার। অস্বস্তি হয়, কোমরে ব্যথা করে। আপনার স্বামী মানুষ কেমন ছিলেন মিসেস সেন? ওর ব্যবসার ব্যাপারে উনি কি আপনার সঙ্গে পরামর্শ করতেন? আমাকে ধরিত্রী বলে ডাকবেন নির্ঝরবাবু, অথবা দিদিও বলতে পারেন। মিসেস সেন বললে বারবার ওই লোকটার পরিচয়টা আমাকে যে বয়ে বেড়াতে হচ্ছে সেটা মনে পড়ে যায়। আমার এই কথার পর আশা করি আপনাকে বলে দিতে হবে না যে
আমার স্বামী কেমন মানুষ ছিলেন, অত্যন্ত স্বার্থপর এবং নিষ্ঠুর। আর ব্যবসার ব্যাপারে জীবনের কোনো ক্ষেত্রেই উনি আমার মতামতকে গুরুত্বপূর্ণ মনে করেননি। এমনকি মেয়ের পড়াশোনা, তার বেড়ে ওঠা, সে কি পছন্দ করে না করে, কিছুই আমার স্বামীর কাছে অগ্রাধিকার পায়নি। উনি নিজেকে নিয়েই ভালো থাকতেন, আর সবসময় তাই থাকতেন। শুকতারার দুর্ঘটনার পর আপনার সঙ্গে সে বিষয়ে কোনো কথা হয়েছিল কি, অথবা আপনি কোনোভাবে কোনো কথা জানতে পেরেছিলেন? শুকতারার ঘটনার পর আমি খুব ভেঙে পড়েছিলাম, বলতে পারেন ট্রমায় চলে গিয়েছিলাম। মিস্টার সেনের মুখের দিকে তাকালেই মনে হতো একটা খুনিকে দেখছি। আমি খেতে পারতাম না, আমার ঘুম হতো না। তারপর সাইকিয়াট্রিস্ট দেখে ওষুধ খেয়ে কিছুটা ধাতস্থ হই। অথচ চোখের সামনে দেখতাম একটা মানুষ নিজে জেনে শুনে এতগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েও কিভাবে নিশ্চিন্তে থাকতে পারে। জেলে যখন ছিল তখন ওর একমাত্র চিন্তা ছিল কিভাবে শাস্তি থেকে বাঁচা যায়। বাঘা বাঘা উকিল লাগিয়েছিল। হয়তো এত সহজে প্যারোল পাওয়ার পিছনেও তাদেরই যোগসাজশ। কিন্তু এত করেও তাকে গা ঢাকা দিতে কেন হলো ধরিত্রী দেবী? উনি কি কোনোভাবে ভয় পেয়েছিলেন? ধরিত্রী একটু ইতস্তত করে উঠে ভেতরে চলে গেলেন। সংবেদ কিছু না বুঝতে পেরে নির্ঝরের মুখের দিকে তাকিয়ে দেখল নির্ঝর ভুরু কুঁচকে কিছু ভাবছে। মিনিট 5 মধ্যে ধরিত্রী বেরিয়ে এলেন, হাতে একটা বাদামি রঙের খাম। এসে নির্ঝরের দিকে এগিয়ে দিলেন খামটা। তারপর বসে পড়লেন নিজের জায়গায়। নির্ঝর খামটা খুলে তার থেকে বের করল একটা সাদা রঙের পুরু কাগজের আয়তাকার টুকরো। তাতে 5টা বাক্য লেখা। 3 নেত্র নিদ্রা গেল, 7 সমুদ্রের পালা এলো, অষ্টবসু হিংস্র অতি, নবগ্রহের কি দুর্মতি, সামলে থেকো বায়ুপতি। লেখাগুলো কম্পিউটারে টাইপ করে লিখে প্রিন্ট নেওয়া। প্রিন্ট নেওয়ার পর কাগজটাকে আয়ত আকারে কাটা হয়েছে। নির্ঝর উল্টে পাল্টে কাগজটা দেখল। এটা কোথায় পেলেন? মিস্টার সেন গা ঢাকা দেওয়ার কিছুদিন পরেই এটা আমার কাছে আসে। আমি কিছুই বুঝতে পারছিলাম না এটা কে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, এর অর্থই বা কি। শুধু চিঠির শেষে স্পষ্টই হুমকি দেওয়া হয়েছে মিস্টার সেনকে। বায়ু কনস্ট্রাকশনের মালিক হিসেবে তাঁকেই যে বায়ুপতি বলা হচ্ছে এ কথাটা আমি বুঝতে পেরেছিলাম। আমি একবার ভেবেছিলাম পুলিশে খবর দেওয়ার কথা, কিন্তু তারপর নিজেই আবার পিছিয়ে এলাম। আসলে তখন যা পরিস্থিতি, একেই উনি নিজেই নিরুদ্দেশ, তাতে এই সামান্য ঘটনা নিয়ে থানা পুলিশ করলে মিডিয়া সেটাকে আরও জটিল করে তুলত। তাছাড়া উনি হয়তো এরকম কিছু আঁচ করে গা ঢাকা দিয়েছিলেন। আগেও এরকম কোনো হুমকি ওর কাছে এসেছিল কিনা কে জানে। তা এটা এসেছিল কিভাবে? আমাদের সাবু ওই বাজার করে আসার সময় রোজই গেটের পাশে লাগানো পোস্ট বক্স দেখে আসে। কোনো চিঠিপত্র থাকলে নিয়ে আসে। বেশিরভাগ সময় ইলেকট্রিক বিল, ফোনের বিল অথবা ব্যাংকের কিছু চিঠিপত্রই আসে। সেগুলো তো এখন অনলাইনেই পেয়ে যায়, তাই এগুলো উপর থেকে দেখে ফেলে দিই। সেরকমই ছিঁড়ে ছিঁড়ে ফেলছিলাম, হঠাৎ একটা খামে দেখলাম উপরে কিছু লেখা নেই। অদ্ভুত লাগলো। ঠিকানা, পোস্ট অফিসের ছাপ কিছুই থাকবে না এমন হয় নাকি। মুখটা ছিঁড়তে গিয়ে দেখলাম খোলা। তার ভেতর প্রথম পেলাম ওই কাগজটা, 3 নেত্র নিদ্রা গেল ইত্যাদি। পাত্তা দেব না ভেবেও আমি মাথা থেকে সরাতে পারলাম না। কেন কেউ যত্ন করে খামে ভরে একটা হিজিবিজি লেখা পাঠাবে বলুন তো? তাছাড়া পোস্ট অফিসের ছাপ, ঠিকানা এগুলো নেই মানে এটা কেউ হাতে হাতে এনে ফেলেছে। খটকা লেগেই রইল। তাছাড়া আমিও তো জানতাম না মিস্টার সেন কোথায় ছিলেন। কাকপক্ষেও জানতে পারেনি উনি কোথায় আছেন, আমিও না। আর তারপরে এই খবর পেলাম।
সোমনাথ জানালো উনি খুন হয়েছেন। আচ্ছা আচ্ছা, একটু ভেবে বলুন তো ধরিত্রী দেবী, আপনার কাউকে সন্দেহ হয় কি, অথবা এমন কোনো ঘটনা যেটা আমাকে বলা উচিত বলে মনে হচ্ছে আপনার? শুকতারা ভেঙে পড়ার পর থেকেই আমরা বাড়ির বাইরে বেরোনো বন্ধই করে দিই। পুলিশ ওকে নিয়ে যায়। মাস কয়েকের মধ্যে অসুস্থ মাকে দেখার জন্য উনি প্যারোলে বাড়ি ফেরেন। এরপর উনি মাকে হসপিটালে দেখতে যাওয়ার জন্য বেরিয়ে একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হন, তাতে আমাদের ড্রাইভার মারা যায়। আর মিস্টার সেন সেখান থেকেই আচমকাই নিরুদ্দেশ হয়ে যান। তার কিছুদিন পর থেকেই একটি সন্দেহজনক লোককে দেখতে পাই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে। তখনও খুব বেশি ঠান্ডা পড়েনি, এই নভেম্বরের শুরুর দিকে হবে। অথচ লোকটা একটা হুডি পরে সন্ধ্যের পর বাড়ির উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে থাকতো, কখনো হাঁটাহাঁটি করতো, আমার উপরতলার ব্যালকনির দিকে তাকিয়ে থাকতো, ঘন্টাখানেক পর চলে যেত। এরকম পরপর বেশ কয়েকদিন হয়েছে। তারপরই চিঠিটা আসে। চিঠিটা পাওয়ার পর আর লোকটাকে দেখিনি। লোকটার মুখ দেখতে পেয়েছেন? না, মুখে মাস্ক থাকতো, হুডি চড়ানো থাকতো, কাজেই দেখার কোনো উপায় থাকতো না। আপনার সিকিউরিটি গার্ডকে বলেননি? না, বলিনি। আসলে এমনিতেই অনেক ঝামেলায় ছিলাম। আর লোকটা তো বাড়িতে ঢোকার চেষ্টা করেনি, কিছুই করেনি, ওই বাইরে ঘুরঘুর করা ছাড়া। আপনার বাড়ির গেটে নিশ্চয়ই সিসি ক্যামেরা রয়েছে, তাতে দেখেছিলেন কে চিঠি ফেলে যাচ্ছে? আমি দেখেছিলাম নির্ঝরবাবু, কাউকে দেখতে পাইনি চিঠি ফেলতে। শুধু সাবুকে পোস্ট বক্স থেকে চিঠির গোছা বের করতে দেখা গেছে। সাবুকে একবার ডেকে দেওয়া যায় ধরিত্রী দেবী? হ্যাঁ, নিশ্চয়ই। সাবু, সাবু। সাবু ভেতর থেকে বেরিয়ে এলো। মেয়েটির বয়স 25-26 বছর, ছিপছিপে চেহারা, মুখ চোখ বুদ্ধিদীপ্ত। বসো সাবু। মেয়েটি একটু ইতস্তত করে নিচে কার্পেটের ওপর বসল। ওর সোফায় বসার অনুমতি নেই। তোমার পুরো নাম কি? আগে সাবিত্রী সাহা। বেশ। তুমি এই কাগজের টুকরোটা চেনো? হ্যাঁ, এটা তো পোস্টে ছিল, আমি নিয়ে এসে ম্যাডামকে দিয়েছিলাম। আচ্ছা সাবু, তুমি জানো এটা কি? আগে না। আচ্ছা, তুমি কতদূর পড়াশোনা করেছো সাবু? ওই ক্লাস 4 অবধি পড়েছি। তারপর বাবা বললো আর পড়াশোনা করতে হবে না, কাজ কর, নইলে বিয়ে দিয়ে দেবো। তারপর থেকেই এই কাজে নেমেছি। এখানে কতদিন কাজ করছো? এই তো এই বৈশাখ মাসে 3 বছর পুরো হবে। বাড়ি কোথায়? বসিরহাট, সংগ্রামপুর, ওইখানে। এই চিঠিটা তুমি কোথায় পেলে? আগে আমি তো রোজ বাজারে যাই, ফেরার সময় ওই চিঠির বাক্স খুলে দেখি কোনো চিঠি আছে কি না, তা ওর মধ্যেই পেয়েছিল মোটা। আচ্ছা, এবার বলো তো সাবু, তুমি যখন এটা পেলে তখন কি এভাবেই পেয়েছো? মানে শুধু এরকম ছোট একটা কাগজ, নাকি খামের ভেতর ছিল? আগে খামের ভেতরেই ছিল বাবু। হ্যাঁ, একটা খামই তো ছিল, আমি তো সেভাবেই ম্যাডামকে দিয়েছি। সাবুর ঘাবড়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে নির্ঝরের ঠোঁটের কোণে একটা হাসি ফুটল। তুমি নিশ্চয়ই বুঝেছো এর পরের প্রশ্নটা কি হতে চলেছে। তুমি খামসহ ম্যাডামের হাতে দিলে এটা, তা ম্যাডাম কি তোমার সামনেই খামটা খুলেছিলেন? মোটেই না, ও আমার হাতে দিয়েছিল। আমি অনেক পরে, যখন আমি অবসর পেয়েছি তখন খুলেছি। কোনো বাড়ি, সাবু কেন, কেউই সামনে ছিল না। তাহলে সাবিত্রী, তুমি কিভাবে জানলে সেই খামের ভেতরে এই চিঠিটাই ছিল? সাবু গুম মেরে বসে রইল। এর মানে কি নির্ঝরবাবু? সাবু কি নিজেই চিঠিটা দিয়েছে? কিন্তু ও তো তেমন লেখাপড়া জানে না। কম্পিউটারে টাইপ করিয়ে এত কাণ্ড করা কি সম্ভব ওর পক্ষে? তাছাড়া যে ধাঁধার মানে আমরা বুঝতে পারছি না সেটা তৈরি। না না নির্ঝরবাবু, এটা অবিশ্বাস্য। নির্ঝর এবার উঠে দাঁড়ালেন। আমি তো এসব কিছুই বলিনি ধরিত্রী দেবী, আপনি আমার মুখে কথা বসাচ্ছেন। আমি শুধু সাবিত্রীর কাছে জানতে চাই ও কিভাবে জানলো যে খামের ভেতরে এই চিঠিটাই ছিল। সাবু এতক্ষণ মাথা নিচু করে বসেছিল, এবার শটান উঠে দাঁড়ালো।
নির্ঝরের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম হয়তো কাউকে বলছিলেন, আমি শুনে ফেলেছি। আসলে আমি ঘরে ঘুরে ঘুরে কাজকর্ম করি তো, শুনতে পেয়েছি হয়তো কখনো। সাবিত্রীর আর চোখে ধরিত্রীর মুখের দিকে তাকানো চোখ এড়ালো না নির্ঝরের। ঠিক আছে ধরিত্রী দেবী, আজ তাহলে আসি, প্রয়োজন হলে আবার আসবো কিন্তু। বলেই সংবেদের দিকে একবারও না তাকিয়ে হনহন করে হাঁটা দিল বাইরের দিকে। সংবেদ লাফ দিয়ে উঠে পিছু নিল তার। বাইরে এসে নির্ঝর ফোন করল সোমনাথকে। হ্যালো সোমনাথবাবু, আমি একবার একটু ওই হোটেলটায় যেতে চাই যেখানে মিস্টার সেন খুন হয়েছেন। বেশ, আপনি আসুন তাহলে, আমি 15 মিনিটে পৌঁছে যাচ্ছি। না না, গাড়ির প্রয়োজন নেই, আমাদের সঙ্গে বাইক আছে। আপনি শুধু লোকেশনটা আমার ফোনে পাঠিয়ে দিন। হ্যাঁ, কাছাকাছি গিয়ে ফোন করছি। ফোন ছেড়ে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো নির্ঝর। সংবেদের গলা খাঁকারি শুনে ঘুরে তাকালো নির্ঝর, তারপর আবার মন দিয়ে সিগারেট টানতে লাগলো। বাড়িতে যারা কাজ করে গোপন খবর সংগ্রহে তারা সব এক একজন গোয়েন্দা বিভাগকে বলে বলে 10 গোল দিতে পারে, তা কি জানেন? চিঠি নিয়ে আপনার কি মত মিস্টার চ্যাটার্জি? কথাটা বলে সংবেদের বাইকের পিছনে জুত করে উঠে বসল নির্ঝর। পকেট থেকে ফোন বের করে সোমনাথ বাবুর পাঠানো লোকেশন দেখে সংবেদকে বুঝিয়ে দিল কোথায় যেতে হবে। সংবেদ বাইক স্টার্ট করতেই আবার জিজ্ঞেস করল, কই সংবেদবাবু, আমার প্রশ্নের উত্তর পেলাম না যে। প্রথমত চিঠিটা ভুয়ো অথবা পাতি প্র্যাঙ্ক নয়, কারণ মজা করার জন্য কেউ কম্পিউটারে টাইপ করে প্রিন্ট নিয়ে শেপ করে কেটে খামে ভরে পোস্ট বাক্সে ফেলে যাওয়ার রিস্ক নেবে না। আর দ্বিতীয়ত, আমরা সবাই ছোটবেলায় একে চন্দ্র দুয়ে পক্ষ ছড়া করে পড়তাম। তিনে নেত্র নিদ্রা গেল, আসলে ছড়ায় আছে তিনে নেত্র মানে ত্রিনয়ন। আচ্ছা, ত্রিনয়ন ঘুমিয়ে পড়ার অর্থ কি জ্ঞান হারিয়ে ফেলা? সেটারই বা কী মানে? সেরকমই 7 সমুদ্রের পালা এলো, সমুদ্রও ঘুমোবে? অষ্টবসু হিংস্র অতি। পুরাণ অনুসারে বসু তো 8 জন। দক্ষকন্যা বসুর 8 পুত্রকে অষ্টবসু বলা হতো। তাঁরা যে হিংস্র ছিলেন এমন তথ্য তো জানা নেই। নবগ্রহের কি দুর্মতি, এটা কি মিস্টার সেনের আসন্ন মৃত্যুর পূর্বাভাস? মানে ওই জ্যোতিষ মতে গ্রহ নক্ষত্রের যোগ ইত্যাদি বোঝানো হয়েছে কি? মিস্টার সেন মারা গেছেন গত বৃহস্পতিবার, তাহলে গ্রহ বলতে বৃহস্পতির কথা বলা হচ্ছে কি? আর শেষ লাইনে সামলে থেকো বায়ুপতি। মিস্টার সেন ঠিকই বলেছেন, এই একটি সহজে মিলে যাচ্ছে, কিন্তু মিললে কি হবে? বাকি কিছুই তো বোঝা যাচ্ছে না। আপনি একদম সঠিক পথে চলেছেন স্যার, তবে চিঠির অর্থ উদ্ধার করার জন্য আমাদের এই কেসটার আরও গভীরে যেতে হবে। তবে এটা ঠিকই বলেছিস যে চিঠিটা কোনো মজা করার উদ্দেশ্যে পাঠানো হয়নি। এমনও হতে পারে টাইপ করে প্রিন্ট নিয়ে পাঠানোর উদ্দেশ্য হলো যাতে হাতের লেখা চেনা না যায়। সেক্ষেত্রে ধরে নিতে হবে কাজটা কোনো পরিচিত লোকের, যার হাতের লেখা মিস্টার অথবা মিসেস সেনের চেনা। আর এটার সঙ্গে মিস্টার সেনের খুনের যোগাযোগ থাকাটাই সম্ভব। আর হ্যাঁ, ওই সাবিত্রী রানী যত বড় গোয়েন্দাই হোক না কেন, শুধু ম্যাডামের আলোচনা শুনেই একবার দেখে চিনে ফেললো চিঠিটা, এটা আমি বিশ্বাস করছি না। ও, আর একটা প্রশ্ন মাথায় ঘুরছে। ধরিত্রী দেবী কারোর সঙ্গে চিঠির ব্যাপারে কথা বলেছিলেন, সাবিত্রীর এই দাবির বিরুদ্ধে উনি প্রতিবাদ করলেন না কেন? তাহলে কি উনি সত্যিই কাউকে বলেছিলেন? কে সে? আপনার কি মনে হয় সাবিত্রী জানতো চিঠির কথা? সেটাই স্বাভাবিক। সিসিটিভিতে কাউকে চিঠি ফেলতে দেখা যায়নি, সাবিত্রীকে চিঠি বের করতে দেখা গেছে। এক গোছা চিঠি নিয়ে ভেতরে যেতে যেতে তার মাঝখানে একটা খাম ঢুকিয়ে দেওয়া কি আর এমন কঠিন কাজ? এতদিনের সিসিটিভি ব্যাকআপ নিশ্চয়ই নেই, নইলে একবার দেখা যেত, তাই না? লাভ নেই রে। যাই হোক, চল, আমরা এসে গেছি প্রায়। হোটেলটা বড় রাস্তা থেকে একটু ভেতর দিকে, একটা গলির ভেতর। গলিতে ঢুকে কিছুটা এগোতেই সোমনাথ বাবুকে দেখা গেল। ভদ্রলোকের পরনে এখনো একই পোশাক, মাথার পাতলা হয়ে আসা চুল উস্কো খুস্কো। নির্ঝর আর সংবেদ বাইক থেকে নামতেই এগিয়ে এলেন সোমনাথ। খুবই সাধারণ মানের হোটেল। মিস্টার সেনের সুবিশাল বাংলো দেখার পর এই হোটেলে যে উনি খুব আরামে থাকেননি সেটা আর বলে দিতে হবে না। 4 তলা হোটেলের মাঝামাঝি নিয়ন সাইনে লেখা হোটেল রিপোজ। প্রায় রাস্তা থেকেই ভেতরে ঢোকার পথ। সোমনাথ
আগে আগে ঢুকলেন, পিছনে নির্ঝর আর তারপর সংবেদ। ভেতরে ঢুকে বাঁদিকে রিসেপশন। সেখানে একটি সুবেশা তরুণী কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে বসে আছে। সোমনাথকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আরও জনাতিনেক যুবক ইতিউতি দাঁড়িয়ে পড়েছে তাদের দেখে। সোমনাথ সেদিকে না তাকিয়ে এগিয়ে গেলেন লিফটের দিকে। ছোট লিফট, 3 জন পাশাপাশি দাঁড়ানো মুশকিল। সোমনাথ লিফটের 3 নম্বর বোতাম টিপলেন। লিফট পৌঁছল 3rd ফ্লোরে। এই ফ্লোরে ঘর মাত্র 3টে। সোমনাথ গিয়ে দাঁড়ালেন সুইট লেখা ঘরের সামনে। তারপর পকেট থেকে চাবি বের করে খুলে ফেললেন দরজা। ভেতরে অন্ধকার। হাত বাড়িয়ে দরজার পাশের কয়েকটা সুইচ জ্বালিয়ে দরজা ছেড়ে দাঁড়ালেন। নির্ঝর আগে প্রবেশ করলেন ঘরে। প্রশস্ত একটা ড্রয়িং রুম ধরনের ঘর। একদিকে আরামদায়ক সোফা, অন্যদিকে একটা গোল টেবিলের দুপাশে 2টো চেয়ার রাখা। ওদিকের দেওয়ালে একটা কাচের আলমারি, তাতে সাজানো কয়েকটি দামি বিদেশি মদের বোতল আর গ্লাস। সোফার উপর এখনো পড়ে আছে মিস্টার সেনের হাউস কোট। এই ঘর থেকে একটা দরজা দিয়ে যাওয়া যায় শোয়ার ঘরে। নির্ঝর পা বাড়ালেন সেদিকে। আবার এগিয়ে এলেন সোমনাথ। ঘরে ঢুকে লাইট জ্বালালেন, তারপর সরে দাঁড়ালেন আগের মতো। ওই ঘরে ঢুকে একটা দমবন্ধ অনুভূতি হলো সংবেদের। ছোট একটা ঘরকে বেডরুম বানানো হয়েছে। এসি চললে হয়তো সমস্যা হবে না, কিন্তু এসি ছাড়া বড্ড গুমোট ঘরটা। বিছানার চাদর জায়গায় জায়গায় কুঁচকোনো, বালিশ নেই। একদিকের দেওয়াল জোড়া মোটা পর্দা মেঝে পর্যন্ত নেমে এসেছে। খাটের একদিকে বেডসাইড টেবিলে একটা কাচের গ্লাসে অর্ধেক সোনালি তরল। মেঝেতে পাতা মোটা কার্পেটের উপর খাটের সামনে একজোড়া স্লিপার রাখা। দেখে মনে হচ্ছে এই মাত্র কেউ স্লিপার খুলে রেখে বিছানায় শুতে গেছে। নির্ঝর ঘরের দরজার সামনে থেকেই চারিদিকে চোখ চালালেন। তারপর সোমনাথকে উদ্দেশ্য করে বললেন, মিস্টার সেন এই ঘরেই খুন হয়েছেন মনে হচ্ছে। এই বিছানায় ওর দেহ পাওয়া গেছে, তাই তো? হ্যাঁ, মানে হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু আপনি কি করে বুঝলেন? মিস্টার সেনের দেহ কে প্রথম উদ্ধার করে? মিস্টার সেন প্রতিদিন ভোরে উঠে প্রাণায়াম করতেন, তাই তার বেডটি দরকার হতো। বুঝতেই পারছেন, ধনী লোক, নিজে নড়ে বসতেও সাহায্য লাগত। ঘরে চায়ের ব্যবস্থা থাকা সত্ত্বেও নিজে চা তৈরি করে খেতেন না। কাজেই আমাদের 2জন কর্মচারী পালা করে রোজ ভোরে ওকে ঘুম থেকে তুলে চা তৈরি করে দিয়ে যেত। সেদিন ছিল একটি মেয়ে, সেই মেয়েটি প্রথম দেখে ওর মৃতদেহ। প্রথমে ভাবা গিয়েছিল হয়তো হার্ট অ্যাটাক, কিন্তু পরে বোঝা গেল তা নয়। ওর গলায় একটা সরু নাইলনের দড়ি জড়ানো ছিল। মুখের রং হয়ে গিয়েছিল কালো, আর জিভটা বেরিয়ে এসেছিল, ওই ঠিক যেমনটা শ্বাসরোধ করে মৃত্যু হয়। মেয়েটি প্রথমে ফোন করে লোক ডাকে, তারপর ফোন যায় আমার কাছে। মেয়েটির কাছে ঘরের চাবি থাকতো? হ্যাঁ, সব ঘরেরই একটা ডুপ্লিকেট চাবি থাকে হোটেলে। মিস্টার সেনের অনুমতিতেই ছেলেটি অথবা মেয়েটি ঘরে ঢুকে ওকে চা করে দিত। আসলে এটা তো ওর প্রায় বাড়ির মতোই হয়ে গিয়েছিল। যা কিছু দরকার হতো এই হোটেলের স্টাফরাই ব্যবস্থা করে দিত। হোটেলের স্টাফরা সবাই জানতো ওর পরিচয়? না, সবাই নয়, মাত্র এই 2জন জানতো আসল পরিচয়। বাকিদের এই ফ্লোরে আসা যাওয়া বারণ ছিল। কারো সন্দেহ হলেও কিছু জানার উপায় ছিল না। দাঁড়ান, আমি ওদের ডাকছি। হ্যাঁ, হ্যালো, বলছি একবার আদিত্য আর স্নিগ্ধাকে পাঠিয়ে দিত। নির্ঝর ঘরের চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলেন। সোমনাথ ফোন কেটে দিতেই বলে উঠলেন, দেখুন সোমনাথবাবু, একটা খুনের তদন্তে অনেকগুলো দিক থাকে। যেমন একটা খুব গুরুত্বপূর্ণ দিক হলো ফরেনসিক। এটা পুলিশকে ইনভলভ না করে সম্ভব নয়। আমি আপনাকে এখনও বলবো পুলিশে খবর দিতে। এই ঘরটা একটা খুনের প্লেস অফ অকারেন্স। আপনি পুলিশে খবর না দিয়ে খুনের এভিডেন্স ট্যাম্পার করে ফেলছেন। এই যে এই গ্লাসে অর্ধেক পানীয় রয়েছে, এতে মিস্টার সেন ছাড়া আর কারো আঙুলের ছাপ আছে কি না সেটা ফরেনসিক পরীক্ষা ছাড়া জানা সম্ভব নয়। আমি আপনাকে সাহায্য করতে গিয়ে নিজেও একটা বেআইনি কাজে জড়িয়ে পড়ছি। মিস্টার সেনের দেহ কি সংরক্ষিত হয়েছে?
না নির্ঝরবাবু, তার দাহ কাজও আমাকেই খুব সন্তর্পণে করতে হয়েছে যাতে কাকপক্ষীও টের না পায়। হোয়াট? আপনি করেছেন কি? না না সোমনাথবাবু, আমার কিন্তু মনে হচ্ছে আপনি আমাকে যতটা বলেছেন তার চেয়েও বেশি কিছু আপনি লুকোচ্ছেন। শুধুমাত্র কোম্পানির এবং কর্মচারীদের ক্ষতি হওয়ার আশঙ্কায় আপনি এত কিছু করছেন, এই গল্পটা আমি শুরু থেকেই বিশ্বাস করতে পারিনি। তাছাড়া মিস্টার সেন কোম্পানির মালিক, তার হত্যাকারী আপনার মতো একজন চুনোপুটিকে কেন হত্যা করতে চাইবে এটাও আমার কাছে স্পষ্ট নয়। কেন আপনার এ কথা মনে হলো? এই প্রশ্নগুলোর উত্তর কেবলমাত্র আপনিই দিতে পারবেন, কিন্তু দিচ্ছেন না। এমত অবস্থায় আমার পক্ষে আপনাকে কোনো প্রকার সাহায্য করা সম্ভব নয়। চল সংবেদ বলে ঘর থেকে বেরোনোর উপক্রম করতেই সোমনাথবাবু হাত চেপে ধরলেন নির্ঝরের। একবার আমার না, না। কথাটা শুনুন নির্ঝর। না, আমি 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 আর কিছু শুনতে চাই না সোমনাথবাবু, আমি আসছি। আমি সব বলবো আপনাকে। চলুন নিচে হোটেলের রেস্টুরেন্টে গিয়ে বসি। আমি প্লিজ আমার আমার অনুরোধটা রাখুন প্লিজ। সোমনাথবাবুর পিছন পিছন নির্ঝর আর সংবেদ বেরিয়ে এলো ঘর থেকে। ঘরের বাইরে বেরিয়ে যখন সোমনাথ দরজা টেনে লক করছেন, তখন লিফট থেকে বেরিয়ে তাদের সামনে দাঁড়ালো দুজন যুবক যুবতী, আদিত্য আর স্নিগ্ধা। দুজনেই ফর্মাল পোশাকে সজ্জিত। দাঁড়ানোর কায়দা, কথা বলার মধ্যে ট্রেনিংয়ের ছাপ স্পষ্ট। এরাই যে আদিত্য আর স্নিগ্ধা তা বলাই বাহুল্য। আমাদের ডাকছেন? হ্যাঁ আদিত্য, কিন্তু এখানে নয়, নিচে রেস্টুরেন্টে এসো, আমরা ওখানেই বসবো। নির্ঝরবাবু তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চান। ঠিক আছে স্যার, তবে 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। হোলির প্রোগ্রামের জন্য দুজন গায়ক এসেছেন দেখা করতে, তাদের একটু ছেড়ে দিয়ে আসছি। ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা কাজ সেরেই আসুন। থ্যাংক ইউ স্যার। একতলার রেস্টুরেন্ট নামেই রেস্টুরেন্ট, আসলে সাধারণ মানের একটা ক্যাফের মতো আয়তন। একটা 4 সিটার টেবিলের সামনে চেয়ার টেনে বসলো ওরা তিনজন। রেস্টুরেন্ট চারিদিক কালো কাচে মোড়া, তাই বাইরের দৃশ্য দেখা গেলেও বাইরে থেকে ভেতরটা দেখা সম্ভব নয়। 3 কাপ কফি আর ফ্রুট কেক অর্ডার করে কথা শুরু করলেন সোমনাথবাবু। আপনি ঠিকই ভেবেছেন নির্ঝরবাবু, শুধু কোম্পানির কথা ভেবে আমি আপনার কাছে যাইনি। শুকতারার ঘটনাটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। শুকতারা তৈরি হয়েছিল ভেঙে পড়ার জন্য, কারণ যেসব নিম্নমানের উপাদান ব্যবহার করা হয়েছে তাতে বিল্ডিং দাঁড়ায় না। সরকারের ইমেজ খারাপ করাই ছিল উদ্দেশ্য। অনেক বড় বড় মাথা আছে এর পেছনে, এত বড় যে তারা ধরা ছোঁয়ার বাইরে। মিস্টার সেন কোটি কোটি টাকা পেয়েছেন কাজটা করার জন্য। আসলে উনি ওরকমই, টাকা পেলে নিজের মাকেও খুন করতে হয়তো ওর হাত কাঁপত না। প্যারোলে বাড়িতে আসার পরদিনই উনি মাকে দেখার জন্য মেমারির হসপিটালে যাচ্ছিলেন নিজের গাড়িতে। মেমারিতে মিস্টার সেনের পৈতৃক বাড়ি। ওর মা সেখানকার হসপিটালে ভর্তি ছিলেন, কিন্তু যাওয়ার পথে ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, ড্রাইভারটি মারা যায়। মিস্টার সেনের পায়ে এবং মাথায় চোট লাগে। খবর পেয়ে পুলিশ আসার আগেই আমি ওকে উদ্ধার করে আমার একটা চেনা নার্সিংহোমে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পার্সোনাল বন্ডেজ হারিয়ে আমি ওকে এই হোটেলে নিয়ে আসি। উনি ভালো করে হাঁটতে পারছিলেন না। সুস্থ না হওয়া অবধি মিস্টার সেনকে গা ঢাকা দিয়ে থাকতেই হতো। এই সবে সেরে উঠেছিলেন উনি। কয়েকদিনের মধ্যেই বেরিয়ে যেতেন কানাডার উদ্দেশ্যে, কিন্তু তার আগেই। আচ্ছা, সবটাই যদি রাজনৈতিক খেলা, তাহলে কিছু নিরীহ নিঃস্ব মানুষ মেরে কার কি লাভ হলো? বিল্ডিং ভেঙে পড়লেই তো সরকারের মুখে চুনকালি পড়তো। বুঝলি না তো, যত বেশি প্রাণ তত বেশি উদ্দেশ্য সিদ্ধির দিকে এগিয়ে যাওয়া। শুকতারা ভেঙে পড়ায় যদি প্রাণহানি না হতো, তাহলে কি মানুষের মনে এতটা ইম্প্যাক্ট পড়তো? মিডিয়াগুলো কভারেজ করতো এতদিন ধরে? যেহেতু এত মানুষ মারা গেছে, তাই এখনও আলোচনায় আছে ঘটনাটা। রাজনীতি খুব নোংরা জিনিস রে। ঠিক এই কারণেই তাড়াহুড়ো করে হস্তান্তর করা হয়েছিল ঘরগুলো। এর মধ্যে ডিপার্টমেন্টেরও অনেকে জড়িত। কয়েকজন আমলাকে টাকা খাইয়ে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল আমাদের কোম্পানিকে। তার মানে আপনিও সবটা জানতেন। সম্ভবত আপনিও জড়িত এই পুরো ষড়যন্ত্রে। এই জন্যই মিস্টার সেনের খুনের পর নিজের প্রাণের ভয় পাচ্ছেন। আমি সামান্য কর্মচারী নির্ঝরবাবু, মালিক যদি বলেন তাহলে আমি করতে বাধ্য। ওসব ছেঁদো যুক্তি আমাকে শোনাবেন না সোমনাথবাবু। আপনি বলতে চাইছেন টাকার ভাগ আপনি পাননি? হ্যাঁ,
শুধুমাত্র কর্মচারী হিসেবে এত বড় গোপন তথ্য আপনাকে জানার অনুমতি দিলেন মিস্টার সেন? আমি জানতে চাই না আপনি কত টাকা পেয়েছেন, শুধু জানতে চাই মানুষের জীবনের দামটা আপনারা ঠিক কত বলে মনে করেন। সোমনাথ মাথা নিচু করে শুনছিলেন। নির্ঝরের কথার কোনো প্রতিবাদ তার গলায় শোনা গেল না। 2 মিনিট সবাই চুপ। মিস্টার সেনের এই কাজের সহযোগী আমি একা ছিলাম না, আরও একজন আমাদের সঙ্গে ছিল। কে? ত্রম্বক লাহিড়ী, স্যারের বিজনেস পার্টনার কাম বন্ধু। এই কোম্পানি ওদের দুজনের পার্টনারশিপেই তৈরি। যদিও কোম্পানির প্রায় সব কাজই দেখাশুনো করতেন মিস্টার সেন, ত্রম্বক লাহিড়ী গত 10-12 বছর অসুস্থ ছিলেন। ক্যান্সার হয়েছিল ওর। তখন থেকেই খুব একটা অফিসে আসতেন না, বন্ধুকে বিশ্বাস করতেন। মিস্টার সেনও অবশ্য কখনো অবিশ্বাসের কাজ করেননি। শুক্তারার প্রজেক্ট অফারটা পাওয়ার পর থেকেই মিস্টার সেন আর মিস্টার লাহিড়ী দুজনেই সবটা জানতেন। কয়েক কোটি টাকা উনিও পেয়েছিলেন। পেয়েছিলেন মানে? ত্রম্বকবাবু কি? শুক্তারা ভেঙে পড়ার পর মিস্টার সেনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, পরে আটক করে। ত্রম্বকবাবু খুব একটা পরিচিত মুখ ছিলেন না বলে কেউই ওর খোঁজ করেননি। কিন্তু ঘটনার কয়েকদিন পর উনি আত্মহত্যা করেন। প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ খেয়েছিলেন উনি। আত্মহত্যা? আচ্ছা, কোনো সুইসাইড নোট পাওয়া গেছে? না, হয়তো বিবেক দংশনে ভুগছিলেন। এতগুলো মানুষের মৃত্যুর দায় মেনে নিতে পারেননি হয়তো। মানে বাকি রইলেন আপনি, তাই তো? এইবার বুঝলাম আপনার কনসার্নের জায়গাটা। বেশ, এবার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। শুক্তারা ভেঙে পড়ার পর মিস্টার সেনের খোঁজে পুলিশ ওর বাড়িতে গিয়েছিল। ওখানে কোনো টাকা পয়সা পাওয়া গেছে বলে জানা যায়নি। আপনি বলছেন উনি প্রচুর টাকা পেয়েছিলেন, তাহলে টাকাগুলো গেল কোথায়? এসব লেনদেন তো আর ব্যাংকের মাধ্যমে হয় না, ক্যাশেই হয়। হয়তো উনি কোনো বিদেশি ব্যাংকে টাকা রেখেছেন, এটা আমি ঠিক বলতে পারবো না। নির্ঝরের দৃষ্টিতে সন্দেহ থাকলেও মুখে আর কথা বাড়ালেন না এটা নিয়ে। আর মিসেস ধরিত্রী সেন, তিনি এসব ব্যাপারে কিছুই জানতেন না? নির্ঝরবাবু, আপনি বিশ্বাস করেন স্বামীর কীর্তি তার স্ত্রীর কাছে গোপন থাকে? আর এতগুলো টাকার ব্যাপার? টাকার লোভ খুব সাংঘাতিক নির্ঝরবাবু। ম্যাডাম মুখে যেটা বলেন, আসলে যদি তেমনটা হতেন তাহলে ওর উচিত ছিল মিস্টার সেনকে ছেড়ে চলে যাওয়া। আর এখন তো সব কিছুর মালকিন তিনি। আপনার কি মনে হয় মিস্টার সেনের খুনের পিছনে মিসেস সেনের হাত থাকার সম্ভাবনা আছে? ঠোঁট উল্টে ফরাসি কায়দায় কাঁধ ঝাঁকালেন সোমনাথ। এই সময় সেখানে এসে উপস্থিত হলো আদিত্য আর স্নিগ্ধা। এসে দেরি হওয়ার জন্য ক্ষমা চেয়ে চেয়ার টেনে বসল দুজনে। নির্ঝর এবার ওদের দিকে ঘুরলেন। স্নিগ্ধা, আপনি কি মিস্টার সেনের দেহ প্রথমবারের জন্য দেখেছিলেন? স্নিগ্ধা কয়েক সেকেন্ড চুপ করে থেকে যেন গুছিয়ে নিল সবটা, তারপর বলল, আমি প্রথমবার দেখেছিলাম, কিন্তু উনি যে তখন মৃত সেটা বুঝতে পারিনি। অনেকবার ডেকে উত্তর না পাওয়ায় আমার সন্দেহ হয়। আমি ফোন করে আদিত্যদাকে ডাকি। আদিত্যদা এসে দেখতে পেয়েছিল ওর গলায় একটা সরু নাইলনের দড়ি শক্ত করে বাঁধা। তখন আদিত্যদার সোমনাথ স্যারকে ফোন করে সবটা জানায়। হ্যাঁ, আমি মিস্টার সেনের পালস দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু ততক্ষণে ওর দেহ ঠান্ডা হয়ে গেছে। গায়ে হাত রেখেই বুঝতে পারি উনি বেঁচে নেই। তখন ভালো করে লক্ষ্য করে দেখতে পেলাম গলায় নাইলনের দড়ি বাঁধা, আর নাক মুখ থেকে রক্তের একটা সরু ধারা নেমেছে। আপনারা দুজন ছাড়া আর কেউ কি মিস্টার সেনের ঘরে আসা যাওয়া করতো? না, শুধু হাউসকিপিংয়ের একটা ছেলে প্রতিদিন একবার করে সব ঘরের সঙ্গে ওই ঘরটাও পরিষ্কার করে দিত। ওই মোছামুছি করে ডাস্টবিন ক্লিন করে চলে যেত। মিস্টার সেনের বাকি সব কিছু আমরাই দেখতাম। সোমনাথ স্যারের তো ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল এ ব্যাপারে। এমনকি আমরা একসঙ্গে দুজনে ছুটিও পেতাম না তখন। দুজনের একজনকে সব সময় থাকতে হতো হোটেলে। হাউসকিপিং, সে জানতো মিস্টার সেনের পরিচয়? আগে না স্যার, আমরা দুজন ছাড়া হোটেলের আর কেউ জানতো না। আর ওই ছেলেটির এত সাহসী নেই যে আমাদের কোনো প্রশ্ন করে। তাই নাকি? আচ্ছা,
মিস্টার সেন যেদিন খুন হন, মানে তার দেহ যেদিন পাওয়া যায় ভোরবেলা, তার আগের দিনও এসেছিল ছেলেটি? হ্যাঁ, মানে রোজই আসে, সেদিনও নিশ্চয়ই এসেছিল। তাহলে আজও নিশ্চয়ই এসেছে। একবার ডাকা যাবে? অবশ্যই এসে থাকবে, তবে এখন তো পাবেন না ওকে। ও কাজ করে বেলা 3টের মধ্যে বেরিয়ে যায়। একবার খোঁজ নিন ও কাজে আসছে কিনা। আর দুটো কথা, 1, আমাকে ওর নাম আর ঠিকানা দেবেন। 2, আপনাদের হোটেলের সেই দিনের সিসিটিভির ফুটেজ দেখতে চাই, ব্যবস্থা করুন। বিশেষ করে মিস্টার সেনের রুমের বাইরের ফুটেজ, তাড়াতাড়ি। আসলে ওই ফ্লোরের সিসি ক্যামেরা আনইনস্টল করানো হয়েছিল মিস্টার সেনের নির্দেশে। উনি নিজের অস্তিত্বের কোনো প্রমাণ রাখতে চাননি। তার মানে মিস্টার সেনের ঘরে যে কেউ অবাধে যাতায়াত করতে পারত? না না, তা কেন? 3rd ফ্লোরের ঘরগুলো উনি আসার পর থেকে বাইরের কাউকে ভাড়া দেওয়া হতো না। 3টে ঘরের ভাড়াই মিস্টার সেন দিতেন। একটা ঘরে উনি থাকতেন আর বাকি ঘর দুটো তালাবন্ধই থাকতো। তাই এই ফ্লোরে আদিত্য, স্নিগ্ধা আর হাউসকিপিং ছাড়া কেউই আসতো না। আচ্ছা সোমনাথবাবু, এই হোটেলের মালিক কি আপনি না আপনার স্যার? আপনারা যা বলেন মালিক তাই মেনে নেন। উনি মিস্টার সেনকে এখানে থাকতেই বা দিলেন কেন? আদিত্য, স্নিগ্ধা, তোমরা দেখো নির্ঝরবাবু যেমন বললেন ওই হাউসকিপিং ছেলেটি আসছে কিনা। জানো, ওর নাম ঠিকানা জোগাড় করে নিয়ে এসো, যাও। দুজনে উঠে পড়ল। ওরা চোখের আড়াল হতে সোমনাথ বললেন, একটা কথা আপনাকে বলা দরকার। অনেকদিন আগে একটা কেসে ফেঁসে গেছিলেন এই হোটেলের মালিক, মানে শুভম কেজরিওয়াল। মিস্টার সেন তখনকার সরকারের ঘনিষ্ঠ ছিলেন। তাকে সে যাত্রায় উদ্ধার করেন নিজের চেনাশুনো লোককে কাজে লাগিয়ে। তাই মিস্টার সেনের বিপদে ওর কথাই প্রথম মনে পড়েছিল আমার। উনি এক কথায় রাজি হয়ে যান সাহায্য করতে, বুঝতেই পারছেন। আর একটা কথা নির্ঝরবাবু, এসব অনেক বছর আগেকার কথা তো, মানে দেখবেন যেন 5 কান না হয়। শুভম কেজরিওয়াল এখন মানে অনেক মান্যগণ্য লোক। হ্যাঁ জানি তো, শাসক দলের মুখ্য উপদেষ্টা হয়ে বসেছেন। কিন্তু শাসক দলের মুখ পোড়ানো মিস্টার সেনকে উনি কেন আশ্রয় দিলেন বলতে পারেন? বললাম যে পুরনো কৃতজ্ঞতা। সেই সময় মিস্টার সেন তো কেজরিওয়ালের রাজনৈতিক পরিচয় দেখেননি, সাহায্য করেছিলেন তাই। এই সময় স্নিগ্ধা এসে উপস্থিত হলো। সে হাঁপাচ্ছে, নাসারন্ধ্র স্ফীত, মুখ লালচে। স্যার, মোহন শুক্রবার থেকে কাজে আসেনি। সুপারভাইজার ফোন করে করে পাচ্ছে না, ফোন সুইচড অফ। মানে এই তোমরা কেউ এই ব্যাপারটা খেয়াল করোনি? ঠিকানা এনেছো? সোমনাথের কথা শেষ হতে না হতেই আদিত্যকে তাড়াতাড়ি পা চালিয়ে আসতে দেখা গেল। তার হাতে একটা কাগজ, তাতে লেখা মোহন সর্দার। তার নিচে একটা ফোন নাম্বার আর কুমোরটুলি বস্তির একটা ঠিকানা। কাগজটা হাতে নিয়ে গুম মেরে গেলেন নির্ঝর। কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর সেটা ভাঁজ করে বুক পকেটে রেখে বললেন, পাখি উড়েছে। পুলিশের সাহায্য ছাড়া একে কিভাবে ধরবেন বলা মুশকিল। আমি তো আর ওর পিছু নিয়ে ওকে খুঁজে বের করতে পারবো না। তবে সত্যি এই ছেলেটি খুনি কিনা সেটা জানার চেষ্টা আমাকে করতেই হবে। চল সংবেদ। সংবেদ নির্ঝরের পিছন পিছন বেরিয়ে পড়ছিল। এমন সময় নির্ঝর থমকে দাঁড়ালেন। পিছন ফিরে আদিত্যর চোখে চোখ রেখে জিজ্ঞেস করলেন, আপনার কি আমাকে কিছু বলার আছে? না তো স্যার, আমি কি বলবো? হোটেল রিপোজ থেকে বেরোতে রাত 10টা বাজল। মোহনের ঠিকানায় যাওয়া প্রয়োজন ঠিকই, কিন্তু এত রাতে না গিয়ে পরদিন সকালে সেখানে যাওয়াই স্থির করলেন নির্ঝর। সংবেদ নির্ঝরকে ফ্ল্যাটের সামনে নামিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির দিকে বাইক ছুটিয়ে দিল। নির্ঝর ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করেই বসে পড়ল সোফায়। পাশের টেবিলে ড্র টেনে বের করে আনলো মিস্টার সেনের বাড়ি থেকে পাওয়া ছড়া লেখা চিঠিটা। তারপর পকেট থেকে বের করে আনলো আর এক টুকরো কাগজ। এটা কিছুক্ষণ আগেই হোটেলে তার হাতে এসেছে, যাতে মোহন সর্দারের ঠিকানা লেখা। তার কপাল কুঁচকে গেছে, দৃষ্টি নিবদ্ধ কাগজ দুটোর দিকে।
পরদিন 8টার মধ্যে সংবেদ চলে এলো নির্ঝরের ফ্ল্যাটে। নির্ঝর স্নান টান করে রেডি হয়ে বসে আছে। সংবেদ ব্রেকফাস্ট সেরেই এসেছে। এবারের কেসটা তার বেশ জটিল মনে হচ্ছে। সবচেয়ে মুশকিল হলো পুলিশের সাহায্য নেওয়া চলবে না। নির্ঝরদা কিভাবে এই খুনের রহস্য ভেদ করবেন সেটা ভেবে ভেবে মনে মনে বেশ উত্তেজিত সংবেদ। রাস্তায় বেরিয়ে নির্ঝর বলল, আজকে 3 জায়গায় যেতে হবে। প্রথমে দিনু মিত্তির লেনে, বাগবাজার। একটা কথা আমি কাল থেকে জিজ্ঞেস করবো ভাবছিলাম। আচ্ছা নির্ঝরদা, আপনি কাল কি করে বুঝলেন মিস্টার সেন শোয়ার ঘরেই খুন হয়েছেন? ওর স্লিপার আর আধ খাওয়া পানীয়ের গ্লাস দেখে? হ্যাঁ, ওই দুটোই তো ক্লিয়ার ইন্ডিকেশন যে মিস্টার সেন ড্রিঙ্ক করতে করতে ঘুমিয়ে পড়েছেন এবং খাট থেকে আর নামেননি। কারণ যারা ঘরে স্লিপার পরতে অভ্যস্ত তারা মাটিতে পা নামিয়েই আগে স্লিপার পরবে। এখানে স্লিপার খাটের পাশেই খোলা, তার মানে মিস্টার সেন খাটে শোয়া অবস্থাতেই খুন হন। অন্য কোথাও খুন করে তাকে শুইয়ে দেওয়া হয়নি, যদি না খুনি অত্যন্ত ঠান্ডা মাথার চালাক লোক হয়। তাছাড়া বিছানায় বালিশ নেই। যতদূর মনে হয় খুন করার সময় মিস্টার সেনের নাক মুখ থেকে রক্ত চুইয়ে বালিশে পড়েছিল, যেটা পরে আদিত্য কনফার্ম করেছে। তাই মিস্টার সেনের মৃতদেহের সঙ্গে বালিশটাও সরিয়ে ফেলা হয়েছে। নির্ঝরের নির্দেশ শুনে শুনে সংবেদ তার বাহন নিয়ে হাজির হলো যেখানে, সেটা উত্তর কলকাতার একটা বনেদি বাড়ি। চওড়া গাড়ি বারান্দা, উঁচু উঁচু সিলিং, জীর্ণ রংচটা দেওয়ালের অন্দরে ত্রম্বক লাহিড়ির পরিবারের বাস। এই বাড়ির যে অংশে সেটা কিন্তু বেশ হাল ফ্যাশনের। ত্রম্বক লাহিড়ির 2 ছেলে বাড়িতে ছিলেন। ছেলেরা তখন রেডি হচ্ছে বেরোনোর জন্য। নির্ঝর নিজের পরিচয় দিল, লেখক বা গোয়েন্দা হিসেবে নয়। নমস্কার, আমি নির্ঝর সেনগুপ্ত। আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। মিস্টার ত্রম্বক লাহিড়ির স্ত্রীর সঙ্গে একটু দরকার ছিল। উনি কি বাড়িতে আছেন? একজন লম্বা চওড়া তরুণ দাঁড়িয়েছিল সামনে। বয়স 30 থেকে 35-এর মধ্যে। ত্রম্বক লাহিড়ির বড় ছেলে। নমস্কার, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ত্রম্বক লাহিড়ি আমার বাবা। আমার মায়ের সঙ্গে আপনার কি প্রয়োজন? আসলে ওই বায়ু কনস্ট্রাকশনসের মালিক মিস্টার সেন আর আপনার বাবা বছরখানেক আগে একটা বিমা করিয়েছিলেন। সেটার নমিনি আপনার মা এবং মিসেস ধরিত্রী সেন। সেই জন্যই ওর সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা, ভেতরে আসুন। নির্ঝর ভেতরে ঢুকে দেখল অন্দরসজ্জায় রুচির ছাপ স্পষ্ট। মিস্টার সেনের বাংলোর মতো অহেতুক বৈভব প্রদর্শন নয়, বরং সৌন্দর্যকেই মূল বিষয়বস্তু ধরে সাজানো হয়েছে। নির্ঝর আর সংবেদ 3 সিটার লম্বা চেয়ারটিতে বসল। তরুণটি বসল সিঙ্গেল চেয়ারে। আমি বিভাস, ত্রম্বক লাহিড়ির বড় ছেলে। আপনি নিশ্চয়ই জানেন আমার বাবা মারা গেছেন, আর মিস্টার সেন নিখোঁজ। আপনি কোন ইন্স্যুরেন্সের কথা বলছেন আমি জানি না। বাবা আমাদের কিছু জানাননি। এই সময় ভেতরে যাওয়ার দরজার পর্দা সরিয়ে বেরিয়ে এলো আর একজন তরুণ। এর চেহারাও আগের জনের মতোই, একটু বেশি রোগা। বয়সটাও অন্তত 10 বছর কম। আচ্ছা, ও আমার ছোট ভাই বিরাজ। আমার মনে হয় না বাবা ওকেও কিছু বলেছেন। বিভাস এবার বিরাজকে পুরো ব্যাপারটা সংক্ষেপে বলল। শুনে বিরাজ মাথা নাড়ল। না, সে এরকম কিছু শোনেনি। আচ্ছা, কত টাকার ইন্স্যুরেন্স? 30 কোটির। আপনার মায়ের অর্ধেক আর মিসেস সেনের অর্ধেক। হিসেব মতো আপনার মায়ের এতদিনে এই টাকাটা পেয়ে যাওয়ার কথা, কিন্তু মুশকিল হলো মিস্টার সেন আর মিস্টার লাহিড়ি একটা অদ্ভুত শর্ত রেখেছেন এই বিমায়। তাদের দুজনের মৃত্যু না হওয়া পর্যন্ত টাকাটা তাদের স্ত্রীরা পাবেন না। আমরা অবাক হয়ে গিয়েছিলাম, এরকম ঘটনা আগে কখনো শুনিনি। এত বড় অঙ্কের ইন্স্যুরেন্স তো সহসা মেলে না, তাই কোম্পানি রাজিও হয়ে গিয়েছিল। কাজেই টাকাটা এখন আপনার মা পাবেন না, কিন্তু লাহিড়িবাবু মারা যাওয়ার পরও নমিনেশন ক্লেম হয়নি বলে কোম্পানি আমাকে পাঠিয়েছে নমিনেশন ফর্মে আপনার মায়ের সই করানোর জন্য। তাহলে মিস্টার সেনের যদি কিছু হয়ে যায় তারপরেই টাকাটা উনি পেয়ে যাবেন। 2 ভাইয়ের একে অন্যের মুখের দিকে তাকানো নজর এড়ালো না নির্ঝর আর সংবেদের। অদ্ভুত, এত বড় ঘটনা বাবা আমাদের কিছুই জানালেন না। বুঝতে পারছি না ঠিক।
যেখানে আমাদের দাবি আছে সেখান থেকেই কিছু পেলাম না। আমার বাবা বায়ুর অংশীদার ছিলেন, কিন্তু শুকতারার ঘটনার পর থেকে পুলিশ তো ওদের সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। তাই নাকি? তাহলে এখন কর্মচারীদের বেতন হচ্ছে কিভাবে? কর্মচারীদের অধিকাংশই ছেড়ে দিয়েছে। অফিস তো কোর্টের অর্ডারে সিল করে দেওয়া হয়েছে। বাবা নেই, সেন আঙ্কেল নেই, কে ওদের মাইনে দেবে? আমি আর ভাই কোনোদিনই বাবার ব্যবসায় আগ্রহী ছিলাম না। আমি MBA করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি, ভাইও একটা ল্যাবরেটরিতে কেমিস্টের কাজ করছে। তাই অফিস নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। শুধু বাবার প্রাপ্য টাকা পেয়ে গেলেই আমি খুশি। কোম্পানির শেয়ার বিক্রি করে দিতে রাজি, কিন্তু তার আগে এসব কোর্ট পুলিশের ঝামেলা থেকে রেহাই পাওয়াটা দরকার। আই সি। তার মানে কোম্পানি একেবারেই উঠে গেছে। আচ্ছা, মিস্টার সেন কোথায় এখন? আচমকা রেগে উঠল বিরাজ। আচ্ছা, আপনি কে বলুন তো? মিস্টার সেন কোথায় সেটা আমরা কি করে বলবো? পুলিশ খুঁজে বার করতে পারছে না, আর আমরা বলবো? না মানে সেটা না জানলে তো টাকা দিতে পারবো না বিরাজবাবু। মিস্টার সেন বেঁচে আছেন কিনা সেটা জানা খুব জরুরি, তবেই টাকা আপনার মা পাবেন। তা তিনি কোথায়? মা অনেকদিন শয্যাশায়ী। বাবার মৃত্যুটা উনি মেনে নিতে পারেননি। প্রথমে শুকতারা ভেঙে পড়া, তারপর বাড়িতে হামলা, আর তারপরেই বাবার আত্মহত্যা। মা পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন, আমাদেরও চিনতে পারেন না। বাড়িতে হামলা? কিরকম? শুকতারা ভেঙে পড়া 2-3 দিনের মধ্যে আমাদের বাড়িতে একটা মব অ্যাটাক হয়। একদল লোক ঢুকে এসে ভাঙচুর চালায়। তবে ভগবানকে ধন্যবাদ যে আমরা অক্ষত ছিলাম। কিচেনে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে বেঁচেছিলাম আমরা 4 জন। কিন্তু বাবা খুব ভেঙে পড়েছিলেন এই ঘটনায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। শুনেছি শুকতারা ভেঙে পড়ার ব্যাপারটা পুরোপুরি গট-আপ। বায়ুর মালিকরা এর জন্য প্রচুর টাকা পেয়েছে, সত্যি নাকি? বিভাসের মুখে অস্বস্তি, বিরাজের চোয়াল শক্ত হয়ে উঠেছে। কয়েক মুহূর্ত পর উত্তর দিল বিরাজ, হ্যাঁ, আমরাও শুনেছি, কিন্তু সে টাকার ছিটে ফোঁটা বাবা কিংবা আমাদের কাছে আসেনি। মিস্টার সেনের পেটোয়া লোকটা, কি যেন নাম, হ্যাঁ সোমনাথ, ও দিনের পর দিন বাবার কাছে এসে পড়ে থাকত। বন্ধ দরজার আড়াল থেকে কিছু কথাও যে কানে আসেনি তা নয়, বাবা ওই লোকটার কোনো একটা প্রস্তাব কিছুতেই মানছিলেন না। টাকার প্রসঙ্গ উঠতে শুনেছি, কিন্তু বিষয়টা তখন স্পষ্ট বুঝিনি। কিছুটা অনুমান করেছিলাম শুকতারা ইনসিডেন্টটা হওয়ার পর। বাবাকে কখনো জিজ্ঞেস করেননি? অনেকবার, কিন্তু বাবা শুধুই বলতেন সেনের সঙ্গে পার্টনারশিপে যাওয়াটা আমার উচিত হয়নি। আসলে ক্যান্সার ধরা পড়ার পর থেকে বাবা অফিসে একেবারেই যেতেন না। কোনো রকম টেনশন নেওয়া ডাক্তারের নিষেধ ছিল। চিকিৎসার জন্য মাঝে মধ্যেই মুম্বাই যেতে হতো। কোম্পানিতে বাবার গুরুত্ব ছিল শুধুই সই করার জন্য। আমি জানি শুকতারা ভেঙে পড়ার পর স্বাভাবিকভাবেই মানুষ মিস্টার সেনের সঙ্গে সঙ্গে বাবাকেও দোষী মনে করেছে, কিন্তু বাবার এতে কোনো দোষ ছিল বলে আমি বিশ্বাস করি না। চক্রান্ত যদি কিছু হয়ে থাকে তবে তার পিছনে ওই সোমনাথ আর সেন আঙ্কেল। অথচ অনেক কষ্ট নিয়ে চলে যেতে হলো আমার বাবাকে। ঘরে পিন পতন নীরবতা। কিছুক্ষণ পর উঠে পড়ল নির্ঝর। আরও একবার হাত জোড় করে বলল, নমস্কার বিভাস, নমস্কার বিরাজ। আমার ধারণা আপনারা আমাকে চিনে ফেলেছেন, তাই এই অভিনয়টার আর কোনো প্রয়োজন নেই। বিভাস আর বিরাজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বিরাজের মুখে একটু থতমত ভাব। যারা সামান্যতম বাংলা বইপত্র পড়ে তারা আপনাকে চিনবে না, হতে পারে না নির্ঝরবাবু। আমি অনেক ছোটবেলা থেকেই আপনার লেখনীর ভক্ত। বইয়ের ব্যাক কভারে আপনার ছবি দেখেছি, আপনার সাম্প্রতিক গোয়েন্দাগিরির খবরও রাখি, তাই আপনাকে দেখেই চিনেছিলাম। তারপর যখন দেখলাম আপনি ভুয়ো পরিচয় দিচ্ছেন, তখন বুঝলাম আপনাকে চিনে ফেলাটা হয়তো আপনি পছন্দ করবেন না। ভাই আসলে ছোট থেকেই শুধুই পড়ার বইই পড়তো, গল্পের বইয়ের নেশা হলো আমার। আচ্ছা, আপনি কি শুকতারার ঘটনার তদন্ত করছেন? প্লিজ দেখবেন নির্ঝরবাবু, আমার বাবাকে যাদের জন্য চলে যেতে হলো তারা যেন শাস্তি পায়। চেষ্টা করব বিভাস।
ত্রম্বক লাহিড়ির বাড়ি থেকে বেরিয়ে মনটা খারাপ হয়ে গিয়েছিল সংবেদের। তবু জিজ্ঞেস না করে পারল না। আপনি কি করে বুঝলেন যে ওরা আপনাকে চিনে গেছে? প্রথমে সন্দেহ হলো এটা দেখে যে বিভাস একজন ইন্স্যুরেন্সের লোককে এত গোপন কথা বলে দিচ্ছে। ওরা দুজনেই কাজে বেরোবে বলে তৈরি হচ্ছিল, কিন্তু একবারও তাড়া দেয়নি। পরে চোখ চালিয়ে দেখলাম ঘরের কোণে রাখা বুকশেলফে পরপর আমার প্রায় সব বই সাজানো। ব্যাস, শিওর হয়ে গেলাম। মিস্টার সেন যে মারা গেছেন সেটা ওরা জানে না বলেই মনে হলো। আবার আমাকে চিনে ফেলে সতর্ক হয়ে কথা বলল, এটাও হতে পারে। বুঝলি সংবেদ, মনে হচ্ছে এবার গল্পের গোয়েন্দাদের মতো ছদ্মবেশ নিতে হবে। কিন্তু নির্ঝরদা, এই সোমনাথ চরিত্রটাকে তো আর বিশ্বাস করা যাচ্ছে না। তুই এতদিন করছিলি নাকি? দেখ, ও যে আমার কাছে এসেছে সেটা স্রেফ ভয়। মিস্টার সেন খুন হয়েছেন এত সাবধানতা থাকার পরেও। কাজেই শুকতারায় যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজন কেউ যে সোমনাথকেও খুন করতে পারে সেটা আঁচ করা কঠিন না। আমি কেসটা নিয়েছি স্রেফ এটা জানার জন্য যে মিস্টার সেনকে কে খুন করলো। সংবেদ বাইক স্টার্ট করতে করতে বলল, সোমনাথ নিজেই খুন করেছে কিনা কে জানে। নির্ঝর সংবেদের পিছনের সিটে বসতে বসতে বলল, না রে, ও করেনি। তবে কে করেছে সেটাই খুঁজতে হবে। চল। এবার কোথায়? বস্তি, মোহন সর্দারের বাড়ি। শুনছেন গপ্প মিটে ঠেকের আজকের গপ্প বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা ভগবান নিদ্রা গিয়েছেন। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। এক কামরার একটা ঘর, মুম্বাইয়া ভাষায় যাকে বলে খলি। টিনের দেওয়াল, অ্যাসবেস্টাসের ছাদ, সিনথেটিক শাড়ি কেটে তৈরি পর্দা ঝুলছে দরজায়। দরজার বাইরে জমা করে রাখা কিছু ভাঙাচোরা প্লাস্টিকের জিনিসপত্র। পাতলা পর্দা ঘরের আবরু বিশেষ রক্ষা করতে পারেনি। ভেতরে চৌকির পায়ার তলায় থান ইট রেখে উঁচু করে সেখানে ঠেসে রাখা ঘরকন্যার সামগ্রী। চৌকির উল্টো দিকের দেওয়ালে একটা আলনা আর একটা প্লাস্টিকের আলমারি। আলমারির মাথায় ছোট একটা টিভি। পুরো ঘরে তিল ধারণের জায়গা নেই। চৌকিতে শুয়ে আছেন একজন বয়স্ক মহিলা। পর্দার বাইরে দাঁড়িয়ে গলা চড়ালো নির্ঝর, কেউ আছেন ঘরে? কেউ আছেন? বিছানায় শোয়া অবয়বটা নড়ে উঠল। একবার একটু বাইরে আসুন। মহিলা এবার কষ্টে সৃষ্টে উঠে বসলেন। তারপর ঘষ্টাতে ঘষ্টাতে চৌকির ধারের দিকে এসে প্রায় লাফিয়ে নামলেন মেঝেতে। কারণ মহিলা বেঁটে খাটো আর চৌকিটা মেঝে থেকে বেশ উঁচু। এবার পর্দা সরল। মহিলার পরনে একটা রং চটা নাইটি, তার উপরে চাপানো বহু পুরনো ছিঁড়া সোয়েটার। এটা মোহন সর্দারের বাড়ি তো? মোহন বাড়ি নাই। কথোপকথন এখানেই শেষ করে ঘরে ঢুকে যাচ্ছিলেন মহিলা। দাঁড়ান দাঁড়ান, আপনি কি জানেন পুলিশ মোহনকে খুঁজছে? শুনে ঘুরে দাঁড়ালেন তিনি। কিছুক্ষণ আগের কাঠিন্য তার মুখমণ্ডল থেকে উধাও। কি করেছে আমার ছেলে? হায় ভগবান, আমি ঠিক জানতাম একদিন একটা অঘটন করে ছাড়বে এই ছেলে। কতবার জিজ্ঞেস করেছি, কোথায় যাস, কি করিস আমাকে বল, কিচ্ছু বলে না। ও কি করেছে তারকা বাবু? স্পষ্টত বৃদ্ধা ওদের দুজনকেই পুলিশ ঠাউরে নিয়েছেন। সংবেদ দেখল নির্ঝর ভুলটা শুধরে দিল না। আপনার ছেলে এখন কোথায়? জানি না স্যার, কয়েকদিন হলো বাড়ি ফেরে নাই। ওর বন্ধুদের সবার বাড়ি আশেপাশেই, সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ জানে না ও কোথায় স্যার। শেষ কবে বাড়িতে এসেছিল? গত বৃহস্পতিবার রাতে।
আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ হুড়মুড় করে ঘরে এলো। রাত তখন 2টো বেজে গেছে। আমাকে ডেকে হাতে কিছু টাকা দিল। তারপর আলমারির ভেতরে একটা বাক্স রেখে বলল খুব দরকারি কাজে যাচ্ছে, কবে ফিরতে পারবে জানে না। আমি অনেকবার জানতে চাইলাম, কয়ে যাস বাবা, কবে ফিরবি বল। তা কিছু বললো না, খেলো না, বেরিয়ে গেল। তারপর থেকে এখনো ফেরেনি। আমি সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ জানে না ও কোথায় গেছে। কিরকম বাক্স রেখেছে মোহন, দেখান তো। বৃদ্ধা ঘরের ভেতরে ঢুকে প্লাস্টিকের আলমারির পাল্লা খুললেন। ভেতরে জামা কাপড় থেকে শুরু করে স্টিলের বাসন সবই আছে। সেই স্তূপের কোন আড়াল থেকে হাত ঢুকিয়ে বের করে আনলেন একটা আয়তাকার পিচবোর্ডের বাক্স। বাক্সটা একটা নাইলনের দড়ি দিয়ে বাঁধা, আর দড়িটা দেখেই সংবেদ অস্ফুটে বলে উঠল, নির্ঝরদা, এই দড়িটা তো। নির্ঝর দড়ির বাঁধন খুলে বাক্সের ঢাকনা খুলল। বাক্সে থরে থরে সাজানো টাকা, 500 টাকার নোটের বান্ডিল অন্তত 15-20টা, মানে 7.5 থেকে 10 লাখ টাকা আছে এখানে। এত টাকা দেখে মোহনের মার চোখ ছানা বড়া হয়ে গেছে। তিনি তাড়াতাড়ি বাক্সটা নিতে চেষ্টা করলেন। নির্ঝর চট করে বাক্সটা সরিয়ে নিয়ে বলল, এটা আপনার ছেলে কোত্থেকে পেয়েছে তার সন্তোষজনক জবাব না পাওয়া পর্যন্ত টাকাটা পুলিশের হেফাজতে থাকবে। আপনার ফোন আছে? নম্বরটা দিন, দরকার হলে যোগাযোগ করব। বৃদ্ধার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে নির্ঝর আবার জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি জানেন আপনার ছেলে কি করে? না স্যার, অনেকবার জিজ্ঞেস করেছি, বলে না। তবে কিছুদিন হলো টাকা দেয় হাতে, বাজার করতে বলে, একটু আরামে আছি। নইলে ওর বাবা চলে যাওয়ার পর থেকে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি কি জানেন বছরখানেক আগে একটা বড় বাড়ি ভেঙে পড়ে অনেক লোক মারা গিয়েছিল? কোন বাড়ি? মোহনের বাড়ি থেকে বেরিয়ে নির্ঝর বলল, সংবেদ, কেসটা ক্রমশ জটিলতর রূপ নিচ্ছে, বুঝলি? মোহন যে হোটেলে কাজ করে তা মাকে বলে না কেন? ও কি প্রথম থেকেই জানতো যে হোটেলে বেশি দিন কাজ করবে না? তাহলে তো এটাও ধরে নিতে হয় যে ও মিস্টার সেনকে খুন করার জন্যই সুইপারের কাজ নিয়ে ঢুকেছিল। কিন্তু শুকতারার সঙ্গে যে ওর কোনো সম্পর্ক নেই সেটা তো ওর মায়ের কথাতেই স্পষ্ট। তাহলে মিস্টার সেনের সঙ্গে ওর কিসের শত্রুতা? আচ্ছা, টাকাটা কি ও মিস্টার সেনের ঘর থেকেই সরিয়েছে, নাকি কেউ ওকে টাকাটা দিয়েছিল মিস্টার সেনকে মারার জন্য? দুটোরই সম্ভাবনা আছে, কিন্তু টাকা দিলে কে দিয়েছে? সোমনাথ? সেটা হতেই পারতো যদি না ও নিজে গিয়ে আমাকে তদন্ত করতে বলতো। মিস্টার সেনের মৃত্যুতে ও ভয় পেয়েছে সংবেদ, খুনটা ও করালে ভয় পাবে কেন? তাহলে আর কে? আর কারোর কথা মাথায় আসছে না, তাই তো? মিসেস ধরিত্রী সেন? কেন হতে পারেন না? দেখ, স্বামীকে পছন্দ করেন না, অথচ তার মাধ্যমে পাওয়া বিলাসিতার জীবনও ছেড়ে যান না। শুকতারা সাবোটাজ করার জন্য প্রচুর টাকা পেয়েছেন মিস্টার সেন। সেন ধরা পড়লে সে টাকা পুলিশ উদ্ধার করেই ছাড়বে, কিন্তু মারা গেলে থেকে যাবে তার কাছেই। কারণ স্বামীর অপরাধে স্ত্রীকে শাস্তি দেওয়া যায় না। কিন্তু চিঠিটা উনি নিজেই নিজেকে চিঠি দেবেন? মোক্ষম ধরেছিস, কিন্তু ওই চিঠিটার জন্যই ধরিত্রী সেনকে সন্দেহ করা যাচ্ছে না। আচ্ছা, সাবিত্রীকে কে চিঠিটা দিয়েছে সেটা জানলেন না? জানতে তো হবেই, তবে এটা জানি চিঠিটা এসেছে হোটেল থেকে। হ্যাঁ, কি করে বুঝলেন? চোখ খোল সংবেদ, চোখ খোল। চিঠিটা তুইও দেখেছিস, আমিও দেখেছি, অথচ আমি যেটা দেখলাম সেটা তুই দেখলি না। চিঠির কাগজটা চারদিক থেকে কেটে আয়তাকার করে দেওয়া হয়েছিল কেন জানিস? প্যাডের কাগজের মাঝ বরাবর একটা ওয়াটারমার্ক আছে, সেটাকে কেটে বাদ দেওয়ার জন্য। ওয়াটারমার্কে হোটেলের নাম লেখা ছিল, কিন্তু প্রেরক খেয়াল করেনি ওয়াটারমার্কের একটা অংশ, রিপোজের আরের মাথায় যে নকশাটা, যেটা হোটেলের সাইনবোর্ডেও করা আছে, সেটা পুরোপুরি বাদ যায়নি।
ঠিক একই ওয়াটারমার্ক দেখতে পেয়েছি সেই কাগজটায়, যেটাতে আদিত্য মোহনের ঠিকানা লিখে আমাকে দিয়েছে। তখনই আমি নিশ্চিত হয়ে যাই ছড়া লেখা কাগজটা অবশ্যই এসেছে এমন কারোর কাছ থেকে যে ওই হোটেলের সঙ্গে যুক্ত। নির্ঝরদা, আপনার কি মনে হয় না আমাদের পুলিশের সাহায্য নেওয়া উচিত? আচ্ছা, তোর জয়ন্তকে মনে আছে? লালবাজারে আছে আমার যে বন্ধু, তাকে আনঅফিসিয়ালি কিছুটা জানিয়েছি। টাকাগুলো ওর কাছেই জমা করব। তবে কি জানিস, এই কেসটা আমি যদি সলভ করতে পারিও, তবু সরকারের ইমেজ নষ্ট করার জন্য যে এত বড় অপরাধ করেছে, তার খুনির কি আদৌ শাস্তি হবে? মিস্টার সেনের মার্ডারটা কি রাজনৈতিক মার্ডার? যাই হোক, এখন যাব একজন হেভি ওয়েট লোকের কাছে। জয়ন্তর মাধ্যমেই অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি, কিন্তু তার আগে ওকে একটা ফোন করা দরকার। নির্ঝর মোবাইলে জয়ন্তর নাম্বার বের করে ডায়াল করল। কথা বলতে বলতে হাঁটতে লাগলো রাস্তার এক পাশ ধরে। চাপা গলায় কথা হচ্ছে, তাই খুব একটা কিছু বুঝে উঠতে পারল না সংবেদ। কথা শেষ করে সংবেদের দিকে হেঁটে এলো নির্ঝর। মোহনের এবং ওর মায়ের ফোন দুটো ট্র্যাক করতে বললাম জয়ন্তকে। মোহনের ফোনটা সুইচড অফ। যদি একবারও ভুল করে অন করে, তাহলে লোকেশন জানতে পারবে পুলিশ। আবার নিজের ফোন অন না করে অন্য কারো নাম্বার থেকেও ফোন করতে পারে মাকে। মায়ের ফোন ট্র্যাকিং করে কোন কোন নাম্বার থেকে ফোন আসছে সেটাও পুলিশ জানতে পারবে। সংবেদের বাইকে বসে একটা ঠিকানা বলল নির্ঝর। দক্ষিণ কলকাতার একটা ঠিকানা, সম্ভবত অফিস। প্রায় 1.25 ঘন্টার মতো সময় লাগলো পৌঁছতে। মাঝ রাস্তায় সংবেদ বাইকে তেল ভরল। তারপর দুজনে রাস্তার পাশের একটা ফলের দোকান থেকে পেয়ারা কিনে খেল। আজ আর লাঞ্চ হবে কিনা বা হলেও কখন হবে জানা নেই। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে সংবেদ দেখল সেটা একটা অফিস। 4 তলা অফিস বাড়ির বাইরে জনা 3 সিকিউরিটি গার্ড। বোর্ডে লেখা SK ইন্ডাস্ট্রিজ। নির্ঝর এগিয়ে গিয়ে সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে তারা ইন্টারকমে ভেতরে কথা বলল। মিনিট 2 পর ভেতর থেকে ডাক এলো। নির্ঝর আর সংবেদ এগিয়ে যাচ্ছিল, এমন সময় একজন সিকিউরিটি গার্ড বাধা দিল, জানালো ভেতরে যাওয়ার অনুমতি শুধুমাত্র একজনের। নির্ঝর সংবেদকে সেখানেই অপেক্ষা করতে বলে ভেতরে গেল। অগত্যা সংবেদ একটা সিগারেট শেষ করে বাইকের উপর বসে অপেক্ষা করতে লাগলো। শীতের শেষ হয়ে এলেও প্রতিরোধে তেজও কম নয়। প্রায় আধ ঘন্টা পর বেরোলো নির্ঝর। মুখখানা থমথমে, ভুরু কুঁচকে আছে। বোঝাই যাচ্ছে ভেতরে যিনি থাকুন তার সঙ্গে কথোপকথন একটুও মনোপুত হয়নি নির্ঝরের। বাইরে এসেই সংবেদের বাইকে বসে পড়ল। এবার কোথায়? আমাকে ফ্ল্যাটে ছেড়ে বাড়ি যা, আমার একটু একা থাকা দরকার। কালকে দিনটা আমায় সময় দে, পরশু দেখা হবে তোর সঙ্গে। পরের সারাটা দিন ঘরে বসে বসে কাটল সংবেদের। খুব ইচ্ছে করছিল নির্ঝরের সঙ্গে দেখা করার, কিন্তু নিজেকে সংযত রাখল সে। অবশেষে প্রায় রাত 3টের সময় ফোন বেজে উঠল সংবেদের। হ্যালো, কি হয়েছে? ধাঁধাটার সমাধান করে ফেলেছি রে। একটা নিরবচ্ছিন্ন অপরাধের ছবি আঁকা ধাঁধাটার মধ্যে। যেটাকে আমরা হুমকি মনে করছিলাম সেটা আসলে সতর্ক বার্তা। কে দিয়েছে সেটাও জেনেছি। তার সতর্ক বার্তা মিস্টার সেন বা মিসেস সেন যদি আগে থেকে পেতে পারতেন, তাহলে হয়তো মিস্টার সেন প্যারোলে থাকাকালীন পালাবার ট্র্যাপটায় পা দিতেন না। ওটাই তার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত। যাই হোক, এখন তুই ঘুমো, কাল সকালে চলে আয়, সব বলবো। ফোনটা কেটে গেল। ঘুম ভাঙিয়ে ঘুমো বলে নির্ঝরদা নিশ্চিন্ত হয়ে গেলেও সংবেদের ঘুম আর হলো না। পরদিন সকালে সুদাম সখার কচুরি সহ নির্ঝরের ফ্ল্যাটের বেল বাজালো সংবেদ। একবার নয়, 4-5 বেল বাজানোর পর ঘুম চোখে দরজা খুলল নির্ঝর।
ও তুই, আমি ভাবলাম আয় ভিতরে আয়। হতবাক সংবেদকে দরজায় রেখে শটান বাথরুমে ঢুকে গেল নির্ঝর। ভোর রাতে ঘুম ভাঙিয়ে তারপর এমন আপ্যায়ন আশা করেনি সে। ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে ডাইনিং টেবিলের ওপর হাতের প্যাকেট রেখে কিচেনে ঢুকলো সংবেদ প্লেট নিতে। হাতে প্লেট, বাটি, চামচ ইত্যাদি নিয়ে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আবার দরজায় বেল বাজল। টেবিলের ওপর হাতের জিনিসগুলো নামিয়ে দরজা খুলল। ভূত দেখলেও এতটা চমকে উঠত না সে। দরজার সামনে দাঁড়িয়ে আদিত্য, হোটেল রিপোজের স্টাফ আদিত্য এত সকালে নির্ঝরদার ফ্ল্যাটের দরজায় কি করছে মাথায় এলো না তার। নির্ঝরদা আছেন? অবাক ভাবটা কাটিয়ে কোনো মতে মাথা নেড়ে দরজা ছেড়ে দাঁড়ালো সে। আদিত্য ঘরে ঢুকলে আবার দরজা বন্ধ করে দিল। আদিত্যকে সোফায় বসতে বলে নিজে কিচেন থেকে আর এক সেট প্লেট, বাটি নিয়ে এলো সংবেদ। আদিত্য এদিক ওদিক তাকাচ্ছে, নির্ঝরদাকে খুঁজছে নিশ্চয়ই। সংবেদ কিছু বলার আগেই বাথরুম থেকে বেরিয়ে এলো নির্ঝর। আদিত্যকে দেখে এতটুকুও অবাক হলো না। সংবেদ, ব্রেকফাস্ট নিয়ে আসবি জানলে একটু বেশি করেই আনতে বলতাম তোকে। না না, আমি বাড়িতে গিয়েই খাবো, আপনারা ব্যস্ত হবেন না। আমি বেশি এনেছি, এত ফর্মালিটির দরকার নেই। বরং পুরো ব্যাপারটা একটু বলবেন আমাকে। এক এক করে 3 প্লেটে খাবার সাজিয়ে নির্ঝর ও আদিত্যর হাতে তুলে দিল সে। তারপর নিজের প্লেটটা হাতে নিয়ে বসে পড়ল সোফার এক পাশে। আদিত্য খাবারের প্লেটটা নামিয়ে রাখল সামনের টি টেবিলে। আপনার কথা মতো আমি স্নিগ্ধাকে ওর বন্ধুর বাড়ি নাগপুরে চলে যেতে বলেছি। রাতের ট্রেনে রওনা হবে। আমিও চলে যাব মাসির বাড়ি জয়পুরে। কয়েকদিন সময় লাগবে এদিকে সব গুছিয়ে নিতে। আসলে আমার তো শুধু মা আছে, মাকে কিছু বলা যাবে না। তাই মানে হঠাৎ করে চলে গেলে সন্দেহ করবেন না। তাছাড়া মাসির কাছে তো পাকাপাকিভাবে থাকা যাবে না। একটু ধীরে সুস্থে একটা চাকরি জোগাড় করে থাকার একটা জায়গা ঠিক করে তবেই যেতে পারবো। মাকে নিয়েই চলে যাব নির্ঝরদা, আর এখানে ফিরবো না। টেবিলে রাখা বোতল থেকে ঢক ঢক করে খানিকটা জল খেল সে। শোনো আদিত্য, এত সময় নেই, যত তাড়াতাড়ি পারো পালাও। মাকে পরে বুঝিয়ে দিও কিছু একটা। এখানে তুমি বা স্নিগ্ধা কেউই নিরাপদ নও। বিশ্বাস করুন নির্ঝরদা, ব্যাপারটার শিকড় যে এত গভীর সেটা আমি, স্নিগ্ধা কেউই বুঝি নাই। আর যখন বুঝলে তখন ভাবলে মিস্টার সেনকে বাঁচাতে মিসেস সেনকে ব্যাপারটা জানাতে হবে, আর তখনই লিখলে চিঠিটা, তাই তো? হ্যাঁ, আমরা মিস্টার সেনের পরিচয় শুরুতে জানতাম না। একদিন এমডি স্যার আমাদের ডেকে পাঠান ওর অফিসে। তারপর মিন্টো পার্কের অফিসে? হ্যাঁ। এক সেকেন্ড, মিন্টো পার্কের অফিস মানে? হ্যাঁ, এসকে ইন্ডাস্ট্রিজ, শুভম কেজরিওয়ালের কোম্পানি। আর গতকাল আমরা যেখানে গিয়েছিলাম সেটাই ওর অফিস। বলো আদিত্য। হ্যাঁ, তো আমরা খুব অবাক হয়ে গেছি, কারণ আমাদের মতো সামান্য কর্মচারীকে তো এমডি স্যার চেনেনি না। তিনি হঠাৎ করে কেন আমাদের ডেকে পাঠাবেন? যাই হোক, সোমনাথ স্যারকেও প্রথম ওখানেই দেখি। এমডি স্যার আমাদের বলেন যে একজন হেভিওয়েট গেস্ট কিছুদিন আমাদের হোটেলে থাকবেন, আর আমরা দুজন থাকবো ওর ভালো মন্দের দায়িত্বে। তিনি আমাদের সতর্ক করে দেন এই বলে যে কেউ যেন জানতে না পারে যে আমরা কার দেখাশোনার দায়িত্বে আছি। সবাই জানবে যে একজন প্রবাসী ব্যবসায়ী কিছুদিনের জন্য আমাদের হোটেলে আছেন, ব্যাস। সেদিনই আমরা জানতে পারি যে শুকতারা কাণ্ডের হোতা মিস্টার সেনকে দেখাশোনার দায়িত্বে আছি আমরা। খুব রাগ হয়েছিল, বিশ্বাস করুন, খুব রাগ হয়েছিল। নিজেদের ওপর ধিক্কার জন্মাচ্ছিল, কিন্তু কিছু করার তো ছিল না। তবে মিস্টার সেন আমাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেন নাই। এত বড় একটা অপরাধের সঙ্গে যে উনি জড়িত আমাদের কিন্তু একবারের জন্য মনে হয়নি। তারপর স্নিগ্ধা একদিন মিস্টার সেনের ঘরে ঢুকতে গিয়ে সোমনাথ স্যারের সঙ্গে ওর কথাবার্তা শুনে ফেলে।
কিছু। তো সোমনাথ স্যার টাকা পয়সার কথা বলছিলেন না চাইছিলেন না দাবি করছিলেন, শাসাচ্ছিলেন, বলছিলেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাবেন সোমনাথ স্যার, এমনকি তাকে খুন করার হুমকিও দিচ্ছিলেন। মিস্টার ত্রম্বক লাহিড়ীর কথাও বলছিলেন। এবার স্নিগ্ধা যখন আমাকে বলছিল, আমি তো তখন জানতাম না তিনি কে, পরে খোঁজ নিয়ে জেনেছি তিনি মিস্টার সেনের পার্টনার। ত্রম্বক লাহিড়ীর মৃত্যুটাও সম্ভবত খুন। মিস্টার লাহিড়ীর খুব কাছের কাউকে কাজে লাগানো হয়েছে এই কাজে। সংবেদ চমকে তাকালো নির্ঝরের মুখের দিকে। নির্ঝরের মুখ গম্ভীর। এবার আমরা কিসের টাকা বুঝতে পারি না সেটা, কিন্তু সোমনাথ স্যার যে এত নিষ্ঠুর সেটা জেনে ভারী অবাক লাগছিল। এর পরের দিনই এমডি স্যারের নির্দেশে 4 তলা সিসিটিভি সরিয়ে নেওয়া হয়। আমরা বুঝতে পারি হয়তো খুব শিগগিরই খুন করা হবে মিস্টার সেনকে। আর তখনই আমরা ঠিক করি যে ওকে বাঁচানোর একটা চেষ্টা তো করতেই হবে। যত খারাপ লোকই হন না কেন, জেনে শুনে একটা মানুষকে তো মরতে দেওয়া যায় না। আর মিস্টার সেন কার্যত হোটেলে বন্দি ছিলেন, তার ফোন কেড়ে নেওয়া হয়েছিল, বাইরের জগতের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করার উপায় তো ছিলই না। আর বাইরে বেরোলে তো পাবলিক ওকে পিটিয়ে মেরে দেবে। মিডিয়া দৌলতে ওর মুক্ত চিনতে কারো বাকি নাই। আমরা ওকে কিছু জানাতে পারি নাই, কারণ ওকে সরাসরি পালাতে সাহায্য করবো এত সাহস আমাদের নাই। শুভম স্যারের যা রাজনৈতিক যোগাযোগ, আমাদের সপরিবারে খুন হতে হতো স্যার। মিস্টার সেনের স্ত্রীকেও যে সরাসরি জানাবো সেটাও পারি নাই। কেন? কারণ মিসেস সেনের সঙ্গে যে মিস্টার কেজরিওয়ালের একটু বিশেষ বন্ধুত্ব আছে সেটা সম্ভবত আদিত্য দেখেছিল। বলেন কি? আর যদি সেটা হয়ও, আদিত্য কিভাবে জানবে সে কথা? কারণ আদিত্য বেশ কয়েকদিন মিস্টার সেনের বাড়ির সামনে ঘোরাঘুরি করেছিল, হয়তো সাহস সঞ্চয় করছিল মিসেস সেনের সঙ্গে দেখা করার। তখনই ও দেখে মিস্টার কেজরিওয়ালের ওই বাড়িতে আনাগোনা। কি আদিত্য, তাই তো? হ্যাঁ নির্ঝরদা। 1 সেকেন্ড, তার মানে মিসেস সেন যে হুডি পরা আগন্তুকের কথা বলেছিলেন সে আসলে আমি। এমডি স্যারের মিসেস সেনের সঙ্গে যোগাযোগ দেখে আমরা ঘাবড়ে যাই, বুঝতে পারি নাই আমরা যা ভাবছি ব্যাপারটা সেটাই কি না। তখন শেষমেশ ধাঁধার আশ্রয় নিলাম, কারণ এতে বলাও হলো, আবার আমাদের পরিচয়ও সামনে এলো না। মানে অন্তত এটা তো মনে হবে না যে আমরা কোনো চেষ্টা করি নাই। আচ্ছা, সাবিত্রীকে নিজেদের দলে আনলে কিভাবে? এতে তো বেশ ঝুঁকি ছিল। তা ছিল, কিন্তু স্নিগ্ধার পরামর্শে আমি ওর সাথে কথা বলি। মিস্টার সেনের অনুপস্থিতিতে শুভম স্যারের ওই বাড়িতে যাওয়া আসাটা সাবিত্রীরও মোটেই পছন্দ ছিল না। আর তাছাড়া মিসেস সেন ওর সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতেন। তাই মিসেস সেনকে ভয় দেখানোর জন্য চিঠিটা ওর কাছে পৌঁছে দিতে হবে শুনে ও এই কথায় রাজি হয়ে যায়। শুধু কি এটাই কারণ ছিল সাবিত্রীর তোমাকে সাহায্য করার? মনে হয় না আদিত্য। তুমি ওকে কাজে লাগানোর জন্য যেটা করেছো সেটা আমি সমর্থন করতে পারছি না। জানি নির্ঝরদা, গ্রামের একটা স্বল্প শিক্ষিত মেয়ে, তাকে বিয়ে করে ঘরে তোলার টোপ দিয়েছিলাম বলতে পারেন। আমি জানি এটা অন্যায়, কিন্তু আর কোনো পথ ছিল না আমার কাছে। কিন্তু আপনি কি করে? আমি কাল ওর সঙ্গে কথা বলেছি। যাই হোক, তোমরা যেটুকু চেষ্টা করেছো তা প্রশংসনীয়। কিন্তু কি লাভ স্যার? যেটার জন্য এত কিছু সেটা তো হলো নাই। মিস্টার সেনকে তো আর বাঁচাতে পারলাম না। সোমনাথ স্যার আর শুভম স্যার মিলে তো না, মিস্টার সেনের খুন ওরা করেনি। কি কি কি? তুমি খাওয়া শেষ করো আদিত্য, আর যা বললাম আজকে অথবা কালকের মধ্যে বেরিয়ে যাও কলকাতা থেকে। তুমি তো কলকাতার ছেলে নাও, তাই না? আমার পৈতৃক বাড়ি বাঁকুড়ায়, কিন্তু আপনি জানলেন কি করে? তোমার অ্যাকসেন্ট থেকে। যাই হোক, এক কাজ করো, কালকের মধ্যে বাঁকুড়ায় চলে যাও, তারপর 2-1 দিনের মধ্যে অন্য কোথাও। ভালো করে শুনে নাও আদিত্য, তুমি আর স্নিগ্ধা যেটা করেছো সেটা মানুষের কাজ, কিন্তু যাদের সঙ্গে তোমরা জড়িয়ে পড়েছো তারা কিন্তু মানুষ নয়, পিশাচ। তাই করবো নির্ঝরদা,
তাই করব। উঠে দাঁড়িয়ে নির্ঝরের হাত জড়িয়ে ধরল আদিত্য। তারপর বেরিয়ে গেল ঘর থেকে। সংবেদ ওর যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দরজা বন্ধ করে দিল। তারপর নির্ঝরের দিকে তাকিয়ে বলল, এবার আমার মনের অন্ধকার দূর করবেন প্লিজ। নির্ঝর গুম মেরে বসেছিল। সংবেদের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাকালো তার দিকে। বল, কি জানতে চাস? 1, ধাঁধার উত্তর। 2, কি করে জানলেন যে আদিত্য আর স্নিগ্ধা জড়িত? 3, শুভম কেজরিওয়ালের অফিসে কি হলো? আর 4, আচ্ছা আচ্ছা, তিষ্ঠ ক্ষণকাল, একটু চা লাগবে, খাবি? গনগনে চোখে নির্ঝরের দিকে তাকিয়ে সংবেদ উঠে গেল কিচেনের দিকে। 2 কাপ ধোঁয়া ওঠা চা হাতে নিয়ে সোফায় বসে কথা শুরু হলো দুজনের। চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে নির্ঝর বলল, হ্যাঁ, প্রথমে তোর প্রথম প্রশ্নের উত্তর দিই। ধাঁধাটা খুব খেটে খুঁটে তৈরি করেছিল ওরা। শুরুতে আমারও কিছু মাথায় আসছিল না, তারপর ভাবতে ভাবতে উত্তর পেলাম। ধাঁধাটা ছিল এরকম: 3 নেত্র নিদ্রা গেল, 7 সমুদ্রের পালা এলো, অষ্টবসু হিংস্র অতি, নবগ্রহের কি দুর্মতি, সামলে থেকো বায়ুপতি। প্রথমে আমি আক্ষরিক অর্থে ধরছিলাম ধাঁধাটাকে, যেমন 3 নেত্র অর্থাৎ ত্রিনয়ন, 7 সমুদ্র মানে সপ্ত সাগর, অষ্টবসু মানে 8 জন বসু, এরকম আর কি। তারপর আচমকাই মনে হলো হয়তো এক্ষেত্রে পুরোটা নয়, যে কোনো একটি বোঝানো হয়েছে, অর্থাৎ 7 সমুদ্রের একটা, অষ্টবসুর 1 জন, নবগ্রহের একটা, এইরকম। কিছু বুঝলি না তো? এবার বুঝবি, দাঁড়া। দেখ, প্রথমে 3 নেত্র। ত্রম্বক শব্দের অর্থ হল যে ঈশ্বরের 3টি নয়ন আছে, অর্থাৎ ত্রিনেত্র রুদ্র বা শিব। 3 নেত্র নিদ্রা গেল, ঘুমের ওষুধের ওভারডোজে মারা গিয়েছিলেন ত্রম্বক লাহিড়ী। 7 সমুদ্রের পালা এলো। মিস্টার সেনের পুরো নাম মনে আছে? প্রশান্ত সেন। প্রশান্ত 7 সমুদ্রের একটির নাম। তাহলে দ্বিতীয় লাইনের অর্থ হলো এবার মিস্টার সেনের পালা। ঠিক, একদম ঠিক ধরেছিস। পরের লাইনে অষ্টবসু হিংস্র অতি। অষ্টবসুর নাম জানিস? ধর, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল, প্রত্যুষ আর প্রভাস। সোম মানে সোমনাথ কর। আদিত্য নিজেও বলে গেল যে ওরা সোমনাথের এই হিংস্র রূপটা দেখে অবাক হয়েছিল। বেশ, কিন্তু নবগ্রহ? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন আর প্লুটো। যদিও প্লুটোকে এখন আর গ্রহ বলে ধরা হয় না, তবু পুরনো ছড়াতে নবগ্রহ বলতে এই 9টাকেই বোঝানো হতো। এই 9টার মধ্যে তো এক সেকেন্ড, পৃথিবীর আরেক নাম তো ধরিত্রী। তাহলে কি? কিন্তু ধরিত্রী দেবীর নামে তার কাছেই লেখার যুক্তি কি? ভালো এগোচ্ছিস সংবেদ, খুব তাড়াতাড়ি তোকে ওয়াটসন উপাধিতে ভূষিত করা যাবে। তার জন্য আগে তো কাউকে শার্লক হতে হবে। এলিমেন্টারি ডে ওয়াটসন। যাই হোক, আপাতত তোকে উপাধিটা দেওয়া গেল না, কারণ ধরিত্রীর নামে ধরিত্রীর কাছে নালিশ করা সম্ভব নয়। এখানে আরেকটি গ্রহকে ধরতে হবে আমাদের, শুভম কেজরিওয়াল। শুভমের অন্য অর্থ মঙ্গল। শুভম যে দুর্মতিগ্রস্ত সে বিষয়ে কোনো সন্দেহ আছে কি? আর শেষ লাইনের অর্থ তো স্পষ্ট, সেটা তো ধরিত্রী নিজেও বুঝতে পেরেছিলেন। বাবা, বেশ বুদ্ধি করে ধাঁধাটা তৈরি করেছিল তো ওরা। এবার বলুন তো, আপনি কিভাবে বুঝলেন যে আদিত্য আর স্নিগ্ধাই চিঠিটা পাঠিয়েছে? এটা কিন্তু মোটামুটি সোজা। আদিত্য যখন মোহন সর্দারের ঠিকানা লেখা কাগজটা আমাকে দিল, তখন আমি কিভাবে বুঝলাম যে চিঠি আর ওই কাগজটা একই প্যাড থেকে ছেঁড়া হয়েছে সেটা তোকে আগেই বলেছি। এইবার দেখ, 2টো কাগজই যখন হোটেলের প্যাড থেকে এসেছে, তখন চিঠিটা হোটেলের সঙ্গে যুক্ত কেউ দিয়েছিল, এটা তো বোঝাই যায়। আদিত্য আর স্নিগ্ধা ছাড়া হোটেলের কেউ জানতো না মিস্টার সেনের আসল পরিচয়। সুতরাং
দুয়ে দুয়ে 4 করা কি খুব কঠিন? কাল আমি হোটেল থেকে নম্বর জোগাড় করে আদিত্যকে ফোন করি। চেপে ধরতেই ও আমাকে বলে যে আমার সঙ্গে দেখা করে সব জানাবে। তাই আজ সকালে আসতে বলেছিলাম। বাকি তো নিজের কানেই শুনলি। বেশ। ও বাই দ্য ওয়ে, সেদিন কেজরিওয়ালের অফিসে কি হলো? আমাকে তদন্ত ছেড়ে দেওয়ার জন্য 2 কোটি টাকা অফার করলো জানোয়ারটা। তারপর যখন দেখলো আমাকে কেনা এত সোজা নয়, তখন ভয় দেখালো। হ্যাঁ, বলেন কি? এবার আপনি কি করবেন বলে ভাবছেন? সব জানতে পারবি। এখন চল, এক জায়গায় যেতে হবে, সেখানেই যবনিকা পতন। সেন প্যালেস লেখা বাংলোর সামনে এসে যখন সংবেদ বাইক থামালো, তখন বেলা 10:30 বেজে গেছে। সিকিউরিটি গার্ড তাদের দেখেই ফটক খুলে দিল। নির্ঝর আর সংবেদ গিয়ে ঢুকল সেই ড্রয়িং রুমে যেখানে তারা প্রথম দিন বসেছিল। ঘরে ঢুকে সংবেদ দেখল সেখানে উপস্থিত মিসেস ধরিত্রী সেন, সোমনাথ কর আর সাবিত্রী। তারা চুপচাপ বসে নির্ঝরদের জন্যই অপেক্ষা করছিলেন। নির্ঝর কোনো ভূমিকা না করেই বলে উঠল, মিস্টার সেনের খুনের কিনারা করে ফেলেছি মিস্টার কর। এই জন্যই আমি আপনাকে এখানে ডেকেছি। এটা আপনাকে আগে বলিনি, কারণ এ কথা শুনলে আপনি সম্ভবত এখানে আসতে রাজি হতেন না। আপনি যে আমাকে মিস্টার সেনের খুনের কিনারা করার জন্য ভাড়া করেছেন, সেটা তো মিসেস সেনকে জানতে দিতে চাননি। না না, আমি ঠিক বুঝলাম না। আপনি তো ব্যাংকের হয়ে তদন্ত করছিলেন, তাই না? খুনের কিনারা করার দায়িত্ব আপনাকে কে দিল? বড় অঙ্কের লোন আছে বলে আপনারা শুধু জানতে চান যে সত্যিই লোকটা মারা গেছে কিনা, কোনো প্রতারণা হচ্ছে কিনা, এটুকু। এর বেশি তো আপনার করার কথা নয়। এ বিষয়ে আপনি কিছু বলবেন মিস্টার কর? সোমনাথ চোখ সরিয়ে নিলেন। বেশ, তাহলে আমিই বলি। আপনাকে আমার সঠিক পরিচয় দেওয়া হয়নি মিসেস সেন। আমি নির্ঝর সেনগুপ্ত, পেশায় লেখক, নেশায় গোয়েন্দা। সোমনাথবাবু নিজে আমাকে মিস্টার সেনের মৃত্যু রহস্যের তদন্ত করতে ডেকেছেন। আপনাকে না জানানোর কারণ, ক্ষমা করবেন মিসেস সেন, এই মুহূর্তে আপনার ব্যক্তিগত জীবনে না ঢুকে আমার উপায় নেই। আপনাকে উনি বিশ্বাস করতে পারেননি। শুভমবাবুর সঙ্গে আপনার ঘনিষ্ঠতা থাকায় উনি ভেবেছিলেন আপনারা দুজনে মিলেই একে একে প্রথমে মিস্টার সেনকে আর তারপর ওকে শেষ করে দেবেন। কি বলছেন কি? মুখ সামনে কথা বলুন নির্ঝর বাবু। শুভমের সঙ্গে আমার স্বামীর বন্ধুত্ব ছিল এই অবধি। তাছাড়া আমরা কেন মিস্টার সেনকে খুন করব? ওর সঙ্গে আমাদের কি শত্রুতা? নির্ঝর এবার তাকালো সাবিত্রীর দিকে। সে ঘরের দরজার পাশে পর্দা ধরে দাঁড়িয়ে এক মনে পায়ের নখ দেখছে। ধাঁধা লেখা চিঠিটা যখন আপনার কাছে আসে, তখন সেটার কথা আপনি শুভমকে জানিয়েছিলেন, ফোনে নয়। শুভম আপনার বাড়িতে এসেছিল। তখন বন্ধ দরজায় আড়ি পাততে গিয়ে সাবিত্রী আপনাদের কথা শুনে ফেলে। সেদিন আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেকায়দায় কথা বলেও সামলে নিতে তাই অসুবিধা হয়নি ওর। এটা আমি অনুমান করেছিলাম। গতকাল সাবিত্রীর সঙ্গে কথা বলে আরও অনেক কিছুর সঙ্গে এটাও আমি জানতে পারি। ধরিত্রী জ্বলন্ত চোখে তাকালেন সাবিত্রীর দিকে। সে কিন্তু মূর্তির মতো একইভাবে দাঁড়িয়ে। নির্ঝর একবার সেদিকে তাকিয়ে বলে চলল, তাহলে মিস্টার সেনকে খুনের একটা বস্তা পচা মোটিভ তো আপনার রইলই মিসেস সেন। পরকীয়া সম্পর্কে জড়িয়ে স্বামীকে হত্যা। কিন্তু ব্যাপারটা এতটা সহজ না। এর জন্য গল্পটা অনেক আগে থেকে শুরু করতে হবে, তবে এক্ষুনি না। একজন অতিথিকে আমি নিজে থেকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছি মিসেস সেন। তিনি প্রায় চলে এসেছেন, আর 2 মিনিটের মধ্যেই এসে পড়বেন। তারপর বরং শুরু করি। পরবর্তী 2-5 মিনিট ঘরে শ্মশানের স্তব্ধতা। তারপর ঘরে এসে ঢুকলেন জয়ন্ত ঘোষাল, নির্ঝরের বন্ধু, যিনি লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের একটা বড় পোস্টে আছেন। জয়ন্ত আসতেই উঠে দাঁড়িয়ে তাকে আপ্যায়ন করল নির্ঝর, যেন এটা তারই বাড়ি। আর সত্যি যার বাড়ি, তিনি গোমড়া মুখে বসে রইলেন। জয়ন্ত আজ ইউনিফর্মে। এসে চারিদিকে একবার চোখ বুলিয়ে বসে পড়লেন নির্ঝরের পাশে। এবার নির্ঝর শুরু করল। আমি যা যা বলতে চলেছি তার অধিকাংশই বাস্তব।
শুধু একটা ঘটনার সঙ্গে অন্যটা মেলানোর জন্য কিছু অনুমানের সাহায্য নিতে হয়েছে, যেটাও আমার ধারণা সত্যিই হবে। আর যদি সত্যি না হয় তাহলে সত্যিটা যারা জানেন তারা শুধরে দেবেন। কেমন? গল্পটার একটা ভূমিকা আছে। অন্তত 15-16 বছর আগেকার কথা। তখনও এ রাজ্যে বর্তমান শাসক দল ক্ষমতায় আসেনি। মিস্টার শুভম কেজরিওয়াল হোটেল ব্যবসা ফেদে বসেন এই শহরে। তখন এই হোটেলে অনেক বেআইনি কাজকর্ম হতো। বুঝতেই পারছেন, মাঝারি মানের হোটেলগুলোকে টিকে থাকতে অনেক কিছুই করতে হয়। আমি খবর নিয়েছি রমরমিয়ে দেহ ব্যবসা চলতো সেখানে। একদিন পুলিশের জালে ধরা পড়েন শুভম। এই সময় মিস্টার সেন তার পরিত্রাতা হয়ে আসেন। এবার মিস্টার সেনের সঙ্গে তার পরিচয় কোন সূত্রে সেটা আমার জানা নেই। তিনি শুভমের হোটেলের বেআইনি ব্যবসার খদ্দের ছিলেন কিনা সেটা ওরা দুজনই বলতে পারবেন। তবে মিস্টার সেন তখনকার শাসক দলের ঘনিষ্ঠ ছিলেন বলে শুভমকে যোগাযোগ খাটিয়ে বাঁচিয়ে আনতে পেরেছিলেন। তখন কিন্তু মিস্টার সেন ব্যবসায়ী ছিলেন না, সরকারি নগরোন্নয়ন দপ্তরের কেরানি ছিলেন। সঙ্গে হুলিয়ে ইউনিয়নটা করতেন, যাকে বলে ইউনিয়ন লিডার। তাই ক্ষমতা কিঞ্চিত ছিল বই কি। এর কিছুদিন পরে রাজ্যের মসনদে ক্ষমতা হস্তান্তর হয়। জনগণের রায়ে শাসক পরিবর্তন হয়। রাতারাতি মিস্টার সেনের মতো সুবিধাবাদী লোকেরা দল পাল্টে ভিড়ে যান ক্ষমতার ছত্রছায়ায়। কিন্তু যে কোনো কারণেই হোক, মিস্টার সেন ব্যবসা ফেঁদে বসা ছাড়া খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। পুরনো সংবাদপত্র ঘাটলে জানতে পারবেন, দলের বিশ্বাসযোগ্যতা অর্জন করে নির্বাচনের টিকিট পেতে চেয়েছিলেন মিস্টার সেন, কিন্তু তা হয়নি। ফলে দলের উপর রাগ করে দল ছাড়লেন তিনি। নিজের ব্যবসা নিয়েই ছিলেন, পাশাপাশি দলের প্রতি রাগ, অভিমান, প্রতিশোধ স্পৃহা লালন করে রেখেছিলেন মনে। বছর কয়েক আগে একটা সুযোগ পায়ে হেঁটে এলো তার কাছে। ঠিক কতদিন আগে সেটা সোমনাথবাবু ভালো বলতে পারবেন। একটি প্রভাবশালী সরকার বিরোধী গোষ্ঠী অনেক টাকার প্রস্তাব নিয়ে এলো তার কাছে। মিস্টার সেন একসময় নগরোন্নয়ন দপ্তরে কাজ করতেন, তাই অনেক আমলাদের সঙ্গে চেনাশোনা ছিল। তার ব্যবসার পিছনেও এই আমলাদের বদান্যতা ছিল। কাজেই কাজটার জন্য মিস্টার সেনকেই যথার্থ ব্যক্তি বলে নির্বাচন করা হয়েছিল। মিস্টার সেন প্রস্তাবটা লুফে নিলেন। এমনিতেও শাসক দলের আশ্রয় ত্যাগ করার পর থেকে ব্যবসার অবস্থা ভালো চলছিল না। টাকাটা পেলে দেশের পাট চুকিয়ে বিদেশে সেটেল করলেই নিশ্চিন্তি। সরকারের গরিবদের জন্য নতুন আবাস প্রকল্পের টেন্ডার বের করলেন আমলাদের টাকা খাইয়ে। এবার এই প্রভাবশালী গোষ্ঠী কারা অথবা এই আমলাদের নাম কি এসব আমাকে জিজ্ঞেস করো না জয়ন্ত, এসব বের করা তোমাদের কাজ। যাই হোক, শুকতারা তৈরি হলো। তাড়াহুড়ো করে রাস্তায় বসবাসকারী মানুষদের তালিকাভুক্ত করে তাদের হাতে তুলে দেওয়া হলো মাথার উপর ছাদের অধিকার। এর পরের ঘটনা আমরা প্রায় সবাই জানি। কিছুদিনের মধ্যে ভেঙে পড়ল শুকতারা, চাপা পড়ে মরল প্রায় 150 লোক। 50টার মতো ঘর ছিল বাড়িটায়। পুলিশ অ্যারেস্ট করল মিস্টার সেনকে। এর কিছু মাস পর মায়ের অসুস্থতার কারণে প্যারোল পান মিস্টার সেন। আচ্ছা সোমনাথবাবু, মিস্টার সেনের মা তো বহুদিন অসুস্থ, প্রায় 1.5 বছর শয্যাশায়ী। তাকে দেখাশোনার কেউ ছিল না বলে মিস্টার সেন স্বয়ং মেমারির ওই নার্সিংহোমে মায়ের পার্মানেন্ট ব্যবস্থা করেছিলেন। হ্যাঁ, অবশ্যই এর জন্য তাকে অনেক টাকা ব্যয় করতে হয়েছে, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিলও না। তাহলে হঠাৎ করে সেই অসুস্থ মায়ের নতুন করে কি হলো যে প্যারোল পেলেন তিনি? না না, অবাক হবেন না। জানেন তো আমার পাঠক সর্বত্র, তাদের একজনই খবরটা এনে দিল আমাকে। আসলে শুকতারার ঘটনার পর থেকে তো মেমারিতে মিস্টার সেনের পৈতৃক ভিটে পর্যটন কেন্দ্র হয়ে গেছে, তাই এগুলো জানা কোনো বড় ব্যাপার না। আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আপনার কাজ ছিল মিস্টার সেনের খুনিকে ধরার, নির্ঝরবাবু। সেটা আপনি করেছেন, বাকিটা ছেড়ে দিন। এসবের জন্য তো আপনি টাকা পাবেন না। তাই নাকি? কে মিস্টার সেনের খুনি? কাকে ধরেছি আমি? ও, ওই মোহন সর্দার। হ্যাঁ, সে আজ বাদে কাল তো ধরা পড়বেই। বোড়েরাই তো যুদ্ধক্ষেত্রে আগে মারা পড়ে। কিন্তু ওর পেছনে কে আছে সেটা জানতে চান না সোমনাথবাবু? আর টাকা টাকা আপনি নিজে পেয়েছেন যে আমাকে দেবেন? গোয়েন্দাগিরি আমার পেশা নয় মিস্টার কর। আমার শিক্ষা, আমার পড়াশোনা আমাকে পেটের ভাত জোগায়। শুনুন শুনুন সোমনাথবাবু, আর একটিও কথা নয়। হ্যাঁ, এবার কিন্তু চিত্রনাট্যে পুলিশ এসে গেছে।
আপনার প্রতিটি কথা আপনার বিরুদ্ধে যেতে পারে। বলো নির্ঝর। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার দৃঢ় বিশ্বাস মিস্টার সেনের প্যারোলের পেছনেও কোনো ক্ষমতাশালী হাত কাজ করেছে। সোমনাথ তো চুনোপুটি, ওর এত ক্ষমতা নেই। সেই হাতের মালিক অবশ্যই শুভম কেজরিওয়াল। হ্যাঁ, বলো কি নির্ঝর? তুমি জানো তুমি কার নামে কি বলছো? জয়ন্ত, জানি পুলিশকে অনেক চাপে থাকতে হয়, কিন্তু পুলিশের ক্ষমতাও অনেক। বৃহত্তর ক্ষমতার কাছে বিকিয়ে না গিয়ে যদি মানুষকে রক্ষা করার শপথটা আরেকবার ঝালিয়ে নাও, দেখবে কোনো নামই তখন আর আইনের চেয়ে বড় বলে মনে হবে না। আমি এই কেসে তদন্ত করতে গিয়ে যেসব কথা জানতে পেরেছি সব বলবো তোমাকে। এবার তুমি কিভাবে পরবর্তী পদক্ষেপ স্থির করবে সেটা তোমার হাতে। শুধু মনে রেখো, সাধারণ মানুষের কিন্তু কেউ নেই। তারা তোমাদের উপর বিশ্বাস করেই এখনো রাতে নিশ্চিন্তে ঘুমোতে চায়। তবে যে খুনটার দায়িত্ব পেয়ে আমি এই কেসে যুক্ত হয়েছি সেটার সমাধান আমি করেছি। সেই খুনিকে তোমরা শাস্তি দেবে, এটাই কাম্য। বাকি যা কিছু বলছি সব এই খুনের কিনারা করতে গিয়ে জানতে হয়েছে আমাকে। হ্যাঁ, কি যেন বলছিলাম? হ্যাঁ, মনে পড়েছে। মিস্টার সেন প্যারোলে ছাড়া পেয়ে মাকে দেখতে মেমারি যাওয়ার পথে একটা দুর্ঘটনায় পড়েন। একটা ট্রাক তার গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে, কিন্তু তার গতি খুব বেশি ছিল না বলেই জানা যায়। আমার ধারণা এটাও সাজানো। মিস্টার সেন যাতে প্রাণে না মরেন সেদিকে নজর রেখেই দুর্ঘটনা ঘটানো হয়েছিল, যাতে সোমনাথবাবু মিস্টার সেনকে এই বলে বোঝাতে পারেন যে কিছু লোক তার প্রাণহানি ঘটাতে চাইছে। নইলে পুলিশ আসার আগেই মিস্টার সেনকে ওখান থেকে নিয়ে সরে পড়া আগে থেকে না জানলে সম্ভব নয়। মিস্টার সেনের সোমনাথকে বিশ্বাস করা ছাড়া উপায় ছিল না। উনি সোমনাথ আর শুভমের পাতা জালে পা দেন, গিয়ে ওঠেন হোটেল রিপোজে। এবার প্রশ্ন হলো, সোমনাথ বাবুরা এটা কেন করলেন? আমার মনে হয় এটার পিছনে দুজনের দুটো আলাদা অভিপ্রায় কাজ করেছে। শুভম শাসক দলের ঘনিষ্ঠ, কাজেই সেনকে শাস্তি দেওয়া তার কাজের মধ্যে পড়ে। পুরনো কৃতজ্ঞতার গল্প শুনিয়ে তাকে নিজের হোটেলে এনে তুললেই কেল্লা ফতে। অন্যদিকে শুকতারা সাবোটাজে জড়িয়ে গিয়ে যে বিপুল পরিমাণ টাকা পেয়েছিলেন মিস্টার সেন, তার ছিটে ফোটাই ভাগে এসেছিল সোমনাথের। অথচ পুরো ব্যাপারটাতে মিস্টার সেনকে পরিপূর্ণ সহায়তা করেছিলেন সোমনাথ। তাই তার উদ্দেশ্য ছিল মিস্টার সেনকে হাতের মুঠোয় এনে তার কাছ থেকে আরও টাকা আদায় করা। এই জন্যই তিনি শুভমকে অন্তর্ভুক্ত করেন নিজের প্ল্যানে। কি সোমনাথবাবু, কিছু বলুন? বলবেন না? বেশ, এবার এই পুরো প্ল্যানটায় একটাই কোল্যাটারাল ড্যামেজ হয়ে গেল। দুর্ঘটনায় মিস্টার সেনকে মোটামুটি অক্ষত রাখা গেলেও মারা গেলেন তার ড্রাইভার রামকৃষ্ণ সর্দার। কি সারনেম বললেন? হ্যাঁ, রামকৃষ্ণ সর্দার, মোহন সর্দারের প্রয়াত বাবা। তিনি মারা যাওয়ার রাতেই মিস্টার সেনকে সরিয়ে দেওয়া হয় হোটেলে। কাজেই তার পরিবার কোনো রকম অর্থ সাহায্য পায়নি মালিকের কাছ থেকে। রাতারাতি পথে বসতে হয় তাদের। রামকৃষ্ণ ছিলেন পরিবারের একমাত্র রোজগারের লোক। মোহন বাবার পরিশ্রমের টাকায় খেয়ে দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো। বাবা মারা যেতে খোরাকিতে টান পড়তেই টনক নড়ল বাবুর। খুঁজে পেতে মিস্টার সেনের বাড়িতে এসে হাজির হলো সে। দেখা করলো মিসেস ধরিত্রী সেনের সঙ্গে। আপনি কি যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন নির্ঝর বাবু? আমি চিনি না কে মোহন সর্দার। হ্যাঁ, আমাদের ড্রাইভার মারা গিয়েছিল ঠিকই, কিন্তু তার ছেলেকে আমি চিনব কি করে? আর সে কোনোদিনই আমার সঙ্গে দেখা করতে আসেনি। একদম মিথ্যে কথা বলবেন না ম্যাডাম। মন এসেছিল আপনার কাছে, একবার নয় বেশ কয়েকবার এসেছিল, আমি সাক্ষী। তুই আমার সঙ্গে শত্রুতা করছিস, মিথ্যে কথা বলছিস আমার বিরুদ্ধে। আমি বলছি মিথ্যে কথা? বেশ তো ডাকুন না গার্ড কাকাকে, উনিও তো জানেন, ডাকুন। থামো থামো সাবিত্রী, থামো থামো। আমি জানি তুমি সত্যি বলছো। আমি সিকিউরিটি গার্ডের সঙ্গেও কথা বলেছি, আমাকে বাকি কথাটা বলতে দাও। মোহনকে প্রথমে এক দুবার কোনো সাহায্য করতে অস্বীকার করেন মিসেস সেন। তারপর ওর মাথায় একটা প্ল্যান আসে। এরপরে মোহন নিজেই আবার এসেছিল নাকি উনি তাকে ডেকে পাঠিয়েছিলেন জানি না। মোহনকে উনি বলেন যদি মিস্টার সেনকে হত্যা করতে পারে তাহলে উনি তাকে অনেক টাকা দেবেন। মোহন সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। এবার প্রশ্ন হলো, ধরিত্রী কেন মারতে চাইবেন নিজের স্বামীকে? শুভমের সঙ্গে ওর সম্পর্কটা সম্ভবত এতটা গভীর নয় যে জন্য স্বামীকে খুন করা যায়।
শুভমেরও বাড়িতে স্ত্রী সন্তান আছে। যতদূর জেনেছি তাদের ত্যাগ করে ধরিত্রী দেবীকে ঘরে তোলার অভিপ্রায় তার মোটেই নেই। ওদিকে মিস্টার সেন খারাপ মানুষ ছিলেন, মিসেস সেন স্বামীকে পছন্দ করতেন না, কিন্তু এতকাল তো খুন করতে চাননি। তাহলে হঠাৎ কেন? উত্তরটা সেই এক জায়গায় এসেই থেমে যাচ্ছে, টাকা। সোমনাথ ভেবেছিলেন হোটেলে বন্দি করে মিস্টার সেনকে ভয় দেখিয়ে টাকার মোটা অংশ কিংবা পুরোটাই আত্মস্থ করবেন, কিন্তু টাকাটা বোধহয় মিস্টার সেন রেখেছিলেন তার স্ত্রীর কাছে। এবার উনি কোথায় সরিয়েছেন সেটা উনিই বলতে পারবেন। পুলিশ বাড়ি তল্লাশি করে টাকাটা পায়নি, হতে পারে ওর বাপের বাড়ি কিংবা অন্য কোথাও আছে টাকাটা। উদ্ধার করতে পারলে মোহনের মায়ের কাছে পাওয়া টাকার নম্বর মেলালেই প্রমাণ হয়ে যাবে। অপছন্দের স্বামী বেঁচে না থাকলে টাকাটা ওর হবে এবং মুক্তির জীবন, এটাই ছিল ধরিত্রীর মোটিভ। মিস্টার সেন নিরুদ্দেশ, সুতরাং খুনের কথা কেউ জানতেও পারবে না। মোহন হোটেলে কাজ নেয় এবং সুযোগ মতো মিস্টার সেনকে হত্যা করে। মিসেস সেন ওকে $10,00,000 টাকা দেন। সেই টাকা নিয়ে মায়ের কাছে গচ্ছিত রেখে মোহন গা ঢাকা দেয়। টাকার বাক্স বাঁধা ছিল একটা সরু নাইলনের দড়ি দিয়ে, যেটার অংশ মিস্টার সেনের গলাতেও পাওয়া যেত যদি না সোমনাথ তার দেহ গোপনে দাহ করে দিতেন। মোহন কোথায় আছে এটা মিসেস সেন জানতেও পারেন, আবার নাও জানতে পারেন। সেটা এবার জয়ন্ত তোমাদেরই জেনে নিতে হবে। ধরিত্রীর চোখে জল আর আগুন একই সঙ্গে। গনগনে দৃষ্টিতে তাকিয়ে আছেন নির্ঝরের দিকে। হিসহিসিয়ে বলে উঠলেন, পারবেন তো নির্ঝরবাবু আমাকে শাস্তি দিতে? নির্ঝর কোনো উত্তর দিল না। জয়ন্ত ফোন করে কাউকে ভেতরে আসতে বললেন। দুজন মহিলা কনস্টেবল সহ পুলিশের একটা দল ভেতরে এসে ধরিত্রীকে নিয়ে গেল তাদের সঙ্গে। সোমনাথ সেদিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, মিসেস সেন জানলেন কিভাবে যে মিস্টার সেন ওই হোটেলে আছেন? ওর তো জানার কথা না। শুভম জানিয়েছিল নিশ্চয়ই, আপনারও না বোঝার কথা না। আপনিও তো ভেবেছিলেন শুভম মিস্টার সেনের পর আপনাকেও খুন করতে পারে। আমাকে এই কেসে তদন্তের জন্য ডাকা, এটা তো শুভমবাবু জানেন না। সেটা আমি সেদিন ওর অফিসে গিয়েই বুঝেছি। মিস্টার সেন খুন হওয়ার পর আপনি ধরেই নিয়েছিলেন খুনটা শুভম আর ধরিত্রী করিয়েছেন টাকার জন্য। এরপর আপনার পালা। টাকা ছাড়া আর কিছু সে সময় আপনার মাথায় ছিল না, কারণ সেন খুন হওয়ার পর আপনি শুভমকে বলেছিলেন তার প্রভাব খাটিয়ে পুলিশকে কাজে লাগানোর কথা, কিন্তু শুভম রাজি হননি। আমার ধারণা শুভম আজ করেছিলেন এই খুনে ধরিত্রীর হাত থাকতে পারে। পুলিশ ইনভলভ হলে কেঁচো খুঁড়তে কে উঠে বেরিয়ে পড়তে পারে। একই শুক্তরা কেসে শাসক দলের মুখ পুড়েছে, তার উপরে তার নাম জড়িয়ে গেলে তো চিত্তির। অতএব সোমনাথের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি। সন্দেহ বাড়ল সোমনাথের। উনি গোপনে আমার কাছে গেলেন। উনি জানতেন আমি ধরিত্রীকে জিজ্ঞাসাবাদ করবই, তাই আগে থেকে আমাকে শিখিয়ে পাঠালেন যে ব্যাংক লোনের জন্য আমি তদন্তে এসেছি। কিন্তু এটা ভাবলেন না যে মৃত্যুর খবর কেউ জানে না, সে খবর ব্যাংক জানবে কোত্থেকে। এরকম অনেক গরমিল ছিল বলে সোমনাথকে প্রথম থেকেই আতশ কাচের নিচে রেখেছি আমি। এর পরদিনের কথা। আদিত্য ওর মাকে নিয়ে বাঁকুড়া রওনা হয়ে গেছে। স্নিগ্ধা নাগপুরে পৌঁছে গেছে। সাবিত্রী সংবেদের মায়ের কাছে ছিল গত রাতে। ওকে শিয়ালদা থেকে বসিরহাট যাওয়া ট্রেনে তুলে দিয়ে বাড়ি ফিরল সংবেদ আর নির্ঝর। তখন প্রায় বিকেল 4টে। চা খেতে খেতে সংবেদ বলল, আপনার কি মনে হয় মিসেস সেন শাস্তি পাবেন? আর সোমনাথবাবু, উনিও তো ধোয়া তুলসী পাতা নন। মিস্টার সেনের মৃতদেহ সরিয়ে ফেলা, এভিডেন্স ট্যাম্পারিং, এসব অভিযোগে ওরও শাস্তি পাওয়া উচিত। এরকম অপরাধী মনস্ক মানুষ সমাজে ঘুরে বেড়ালে সেটা তো খুব একটা স্বাস্থ্যকর নয়, তাই না? নয় তো, স্বাস্থ্যকর নয়, বরং তার চেয়েও বেশি অস্বাস্থ্যকর। কিন্তু কি করব বলতে পারিস? মানুষের ভেতরে তো বিষ ঢুকে গেছে, সে তো সমাজে বিষই ছড়াবে। অমৃত পাবি কি করে তার কাছে? মানুষের রক্তে এখন রাজনীতি, টাকা সব কিছুর মূলে কথা বলে। তুই জানিস শুকতারার প্রজেক্ট পাওয়ার জন্য ত্রম্বক লাহিড়ির সইয়ের দরকার ছিল।
তাই দিনের পর দিন সোমনাথ ওর বাড়িতে যেত, ওকে বোঝানোর চেষ্টা করত। বন্ধ দরজার আড়াল থেকে সেসব কানে যেত ওর ছেলেদের। না, একটি ছেলের। সে টাকার গন্ধ পেয়ে যোগাযোগ করে মিস্টার সেনের সঙ্গে। কোনোভাবে ভুল বুঝিয়ে অথবা বোকা বানিয়ে বাবার সই জোগাড় করে সে। যখন শুকতারা ভেঙে পড়ে তখন সোমনাথ, মিস্টার সেন এবং সেই ছেলেটি বুঝতে পারেন যে পুলিশ মিস্টার লাহিড়ির খোঁজ পেলেই সব জানতে পারবে, কারণ মিস্টার লাহিড়ি ততক্ষণে আত্মজোর বিশ্বাসঘাতকতা ধরে ফেলেছেন। যদি খুব ভুল না করে থাকি তাহলে ত্রম্বক লাহিড়ির প্রাণ যায় তার ছেলেরই হাতে, আর মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালানোর জন্য তার বাড়িতে একটা সাজানো হামলা করা হয়, যাতে ত্রম্বক লাহিড়ির আত্মহত্যাটা স্বাভাবিক বলে মনে হয়। হ্যাঁ, কোন ছেলেটা? বিলাস নাকি বিরাজ? দু হাতে মাথার চুল চেপে ধরে বসেছিল নির্ঝর, তার চোখ বন্ধ। তুই জানিস বিভাস কোথায় চাকরি করে? এসকে ইন্ডাস্ট্রিজে, শুভম কেজরিওয়াল ইন্ডাস্ট্রিজ। সেদিন আমার মুখোমুখি পড়ে গিয়েছিল। ওর মুখে সেদিন আমি অপরাধীর ছাপ দেখেছি, কিন্তু এসবের কোনো প্রমাণ নেই আমার কাছে। সেদিন ওদের বাড়িতে আমাকে চিনতে পারার পর থেকে মিস্টার লাহিড়ির মৃত্যুর জন্য বিভাস বারবার সোমনাথ আর মিস্টার সেনকে দোষারোপ করে গেছে, অথচ ও যার হয়ে কাজ করছে সেই শুভম কেজরিওয়ালের নামও উচ্চারণ করেনি। এই শুভম বাবু তো কম অপরাধ করেননি, ওর কোনো শাস্তি হবে না? প্রমাণ কই সংবেদ, প্রমাণ কই? শুধু জানার উপরে তো শাস্তি হয় না। কিছু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে আর কত বছরের সাজা হবে বল? যদিও বা সোমনাথের সাজা হয়, শুভমের কি হবে? হবে না। যে বা যারা মিস্টার সেনকে কাজে লাগিয়ে এতগুলো মানুষের প্রাণ নিল তাদের কি হবে? হবে না। আসলে আমরা সাধারণ মানুষ খুব অসহায় রে। এখনো বিশ্বাস করি সত্যের একদিন জয় হবেই, কিন্তু হয় না, কিছুতেই আর হয় না। মিথ্যা আজকাল কিনে নেয় সত্যকে। শীতের বেলা এখনো ছোটই। বিকেল 5:30 বাজতে না বাজতে সন্ধে নামে। সেই নিয়ম মেনেই বাইরে অন্ধকার নামছে। সেদিকে তাকিয়ে সংবেদ বলল, ভাববেন না নির্ঝরদা, ঈশ্বরের উপরে ভরসা রাখুন। ধর্মের কল একদিন বাতাসে নড়বেই। আইন পারুক আর নাই পারুক, প্রকৃতির শাস্তি কেউ এড়াতে পারবে না। আর যদি আমরা সত্যের পথে চলি তাহলে অপরাধীর সেই শাস্তি উপভোগ করার সুযোগও প্রকৃতি আমাদের দেবে। ঘরের ভেতরেও অন্ধকার নেমে আসছিল ধীরে ধীরে, আর সেই অন্ধকারের নিস্তব্ধতার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল একটাই প্রশ্ন: ভগবান কি নিদ্রা গিয়েছেন? এত পাপ, এত অন্যায় চারপাশে ভিড় করে আছে, কোনো শাস্তি কি সত্যিই হবে না? ভগবান কি সত্যিই নিদ্রা গিয়েছেন? এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।